আজকে আমার ইয়েতেই পিসিতেই রেকর্ড করে নিচ্ছি, পরে এটা আমরা আপলোড করে দিব আর কি। আচ্ছা, আজকে আমরা পড়ব হচ্ছে ইথারনেট সুইচিং। হ্যাঁ, অর্থাৎ ইথারনেট টেকনোলজিতে সুইচ যখন একটা ফ্রেমকে ফরওয়ার্ড করে, সে ফরওয়ার্ডিং ডিসিশনটা আসলে কিভাবে নেয়, বা একটা ফ্রেমের স্ট্রাকচার কীরকম হয়, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে এখানে আমরা আলোচনা করব আর কি। তো এইখানে বলছে যে ইথারনেট যেভাবে ডেটা হ্যান্ডেল করতে পারে, সাপোর্টিভ যেই ডেটা ব্যান্ডউইথগুলো আছে সেটা 10 মেগাবিট পার সেকেন্ড থেকে শুরু করে 100 গিগাবিট পার সেকেন্ড পর্যন্ত হইতে পারে। আর এই জিনিসগুলো আমরা মোটামুটি গত ক্লাসেই দেখছি আর কি। হ্যাঁ, ইথারনেট টেকনোলজি হচ্ছে কি লেয়ার 2 অর্থাৎ ডেটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার, দুইটা লেয়ার নিয়েই হচ্ছে কি করে কাজ করে থাকে আর কি। আর ডেটা লিঙ্ক লেয়ারের দুইটা সাব লেয়ার ছিল আমরা দেখছিলাম, একটা হচ্ছে কি লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল, আর হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। লজিক্যাল লিঙ্ক কন্ট্রোলটা হচ্ছে আপার লেয়ারের সাথে লোয়ার লেয়ারের, অর্থাৎ যেই হার্ডওয়্যার বা ফিজিক্যাল লেয়ারের যেই একটা মানে কমিউনিকেশন ঘটায় দেয় আর কি, এটা মিডলম্যান হিসাবে কাজ করে। সে ফ্লো কন্ট্রোল, অর্থাৎ ডেটার ফ্লোটা কতটুকু হবে, হ্যাঁ, সেন্ডার এবং রিসিভারের সাথে বেস্ট করে হচ্ছে কি ডেটার ফ্লোটাকে নিয়ন্ত্রণ করে। আর ম্যাক্স সাবলেয়ার কি করে? ম্যাক্স সাবলেয়ার হচ্ছে মিডিয়া অ্যাক্সেসকে কন্ট্রোল করে, অর্থাৎ যখন একটা শেয়ার্ড মিডিয়াম থাকবে, ওই শেয়ার্ড মিডিয়ামের ভিতরে যদি মাল্টিপল ওইখানে ডিভাইসেস থাকে যারা কমিউনিকেটিং ডিভাইস, কে কীভাবে কখন ওই শেয়ার্ড মিডিয়ামটাকে অ্যাক্সেস করবে, এই জিনিসটা হচ্ছে কি ম্যাক্স সাবলেয়ার এটা ডিফাইন করে। তারপর হচ্ছে আমাদের লেয়ার 2 এর যে ইনফরমেশনগুলো আছে, ওই ইনফরমেশনগুলোকে এনক্যাপসুলেট করে ফ্রেম তৈরি করার কাজ হচ্ছে কি ম্যাক্স সাবলেয়ার করে থাকে, এটা আমরা দেখছিলাম। তো এইখানে আবার ওই যে ম্যাক্স সাবলেয়ারের যে কাজগুলো আছে, ম্যাক্স সাবলেয়ার কী করে? ফ্রেম তৈরি করে। হ্যাঁ, ফ্রেম তৈরি করে, বলছে যে দিস ইজ দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য ইথারনেট ফ্রেম। একটা ফ্রেম, একটা লেয়ার 3-তে লেয়ার 3 পিডিওকে কী বলে, এটা আমরা বারবারই বলবো আর কি। লেয়ার 3 পিডিওকে, হ্যাঁ, প্যাকেট বলে স্যার। লেয়ার 3 পিডিও হচ্ছে প্যাকেট। আর লেয়ার 2 এর পিডিও হচ্ছে কি ফ্রেম। ফ্রেম। হয়। এখন বিভিন্ন ধরনের কমিউনিকেটিং মিডিয়ামের ওপরে, তারপর হচ্ছে টেকনোলজির উপরে বেস্ট করে এই ফ্রেমটা কি ভিন্ন ভিন্ন ধরনের হইতে পারে। তাহলে ম্যাক্স সাবলেয়ার হচ্ছে কি এই ফ্রেমের স্ট্রাকচারটাকে গঠন করা। তারপরে ইথারনেট অ্যাড্রেসিং, অর্থাৎ এখানে লেয়ার 2 এর ইনফরমেশন, অর্থাৎ আমার আপার লেয়ার থেকে যখন কি আসলো লেয়ার 2-তে আসলো, তখন সে কী করবে, এখানে লেয়ার 2 এর ইনফরমেশন অর্থাৎ ম্যাক অ্যাড্রেস, সোর্সের ম্যাক অ্যাড্রেস এবং ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেসকে অ্যাড করবে। আর স্যার রেকর্ড কি হচ্ছে? রেকর্ড হচ্ছে, হ্যাঁ, আমার ইয়েতে রেকর্ড হচ্ছে, পিসিতে রেকর্ড হচ্ছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি এরর ডিটেকশনের কাজ করে। এরর ডিটেকশনের কাজ তো আমরা বলছিলামই, যখন কি করবে একটা সেন্ডার ডিভাইস, ধরেন সে হচ্ছে সেন্ডার, সে সেন্ড করবে, সেন্ডার এখন এটা হচ্ছে কি করবে, রিসিভারের কাছে কোনো একটা ডেটা পাঠায়, রিসিভারের কাছে যখন ডেটা পাঠাবে তখন সে কি করে, এই যে ফ্রেমটা আছে ফ্রেমটার উপরে কি করে একটা ম্যাথমেটিক্যাল অপারেশন চালায়, যেটাকে আমরা বলি হচ্ছে সিআরসি, সাইক্লিক রিডান্ডেন্সি চেক। এই সিআরসির একটা ভ্যালু পাবে, এই সিআরসির ভ্যালুটাকে সে কী করে এই ফিল্ডটা আছে না, ফ্রেম চেক সিকোয়েন্স যে ফিল্ড আছে এই ফিল্ডের ভিতরে সে দিয়ে দেয়, দিয়ে কি করে এটা পাঠায়। রিসিভার যখন কি করে ওই ফ্রেমটাকে পাঠায়, তখন সে ওই ফ্রেমের ডেটার উপরে আবার সে সিআরসি পারফর্ম করে। সিআরসি পারফর্ম করলে তো একটা ভ্যালু পায়, তো
ভ্যালুটা যখন পায় তখন হচ্ছে সে ফ্রেম চেক সিকোয়েন্সে যে ভ্যালুটা আসছে ওই ভ্যালু এবং এই রিসিভারের পারফর্মকৃত ভ্যালু কম্পেয়ার করে। যদি দেখে যে সেম, তাইলে সে বুঝতে পারে যে আসলে আমার কাছে যেই ডাটাটা পাঠানো হয়েছে আমি সেই ডাটাটা পাইছি। আর যদি দেখে যে তার এই ফ্রেম চেক সিকোয়েন্সে সিআরসির যে ভ্যালু দেওয়া ছিল সেইটা, এবং সে যখন সাইক্লিক রিডান্ডেন্সি চেক পারফর্ম করার পরে যে ভ্যালু পাইছে সেই ভ্যালুটা সেম না, তার মানে সে বুঝতে পারছে যে এইখানে ডেটার পরিবর্তন হয়েছে, অর্থাৎ সেন্ডার যে ডেটা আমাকে পাঠাইছে ওই ডেটাটা কি আমার কাছ পর্যন্ত আইসা পৌঁছায় নাই। তো এইভাবে সে কি করে এরর ডিটেকশনের কাজও করে থাকে। তারপরে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে কি অ্যাক্সেসিং মিডিয়াম। এটা আমরা দেখছিলাম একটা হচ্ছে কি কন্ট্রোল বেসড আর একটা হচ্ছে কন্টেনশন বেসড। তো ওইখানে আমরা দুইটা অপারেশন চালাইছিলাম, একটা হচ্ছে সিএসএমএ সিডি কলিশন ডিটেকশন। আচ্ছা, এখন সিএসএমএ ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন, এইটা এটা এটা কার জন্য বলেন তো? আমরা এই যে মিডিয়া অ্যাক্সেসের জন্য এই যাতে কলিশন বা শেয়ার্ড মিডিয়াম অ্যাক্সেসের জন্য এই মেথডটা ইউজ করতাম কার জন্য? সিএসএমএ সিএ। আরেকটা ছিল কি আমাদের সিএসএমএ সিডি। সিডি কার জন্য আর সিএসএমএ সিএ কার জন্য? সিএসএম এটা হলো যে কন্ট্রোল বেসড এর জন্য মনে হয় সিএসএম এর সি এটা। আচ্ছা, আর সিডি? সিডিটা হলো যে আরেকটা যে আছে এটা অ্যাক্সেস। স্যার সিডি তো কলিশন ডিটেকশনের জন্য। কলিশন ডিটেকশনের জন্য এটা কোন ধরনের নেটওয়ার্কের জন্য? কলিশন এটা হলো যে ওয়াইফাই ওয়াইলেনে। ওয়াইলেনে হচ্ছে সিএ, কলিশন অ্যাভয়েড করব, তাই না? এটা ছিল কি ডব্লিউএলএনের জন্য। আর এটা ছিল আমরা বলছিলাম যে লিগাসি বাস অথবা, আর যদি হাব দ্বারা আমরা যদি কোনো ধরনের নেটওয়ার্ক তৈরি করি সেই ক্ষেত্রে হচ্ছে কি সিএসএমএ সিডি। লিগাসি বাস টপোলজি বাস নেটওয়ার্ক এবং হচ্ছে কি এমন একটা নেটওয়ার্ক যেখানে আমরা সুইচের পরিবর্তে হাব ইউজ করছিলাম। আর কন্ট্রোল বেস যেটা ছিল সেটা ছিল কি টোকেন রিংয়ের জন্য, তাই না? টোকেন রিংয়ে কী করতে একটা স্পেসিফাইড টাইম দেওয়া হইতো যে তুমি হচ্ছে কি এই এতটুকু সময় পর্যন্ত মিডিয়ামকে অ্যাক্সেস করবা। তাইলে এই কলিশন অ্যাভয়েডেন্সটা আমরা ইউজ করছিলাম কার জন্য? ওয়াইফাইয়ের জন্য, ডব্লিউএলএনের জন্য। আর সিএসএমএ সিডি হচ্ছে কি আমরা বাস টপোলজি, লিগাসি বাস টপোলজি এমন একটা টেকনোলজি যেখানে হচ্ছে কি আমরা হাব ইউজ করতাম, অর্থাৎ রিপিটার ইউজ করি তখন আর কি। তাহলে এইভাবে হচ্ছে কি আমাদের ইথারনেটের ভিতরে যে মিডিয়া অ্যাক্সেসের যেই কাজটা আছে, অর্থাৎ যে অপারেশনগুলো আছে, এটা হচ্ছে কি ম্যাক সাবলেয়ার যে আছে সে কন্ট্রোল করে থাকে আর কি। স্ট্যান্ডার্ডগুলো আমরা দেখছিলাম এখানে যে এগুলো লেখা আছে আর কি। আচ্ছা, এখন দেখেন ইথারনেটের ফ্রেমের ফিল্ড, তাহলে এখানে আমরা ফ্রেম বলতে কি বোঝায়? এখানে ফ্রেম বললাম কেন? ফ্রেমের ভিতরে কি ফিল্ড থাকবে? সোর্স, ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস প্লাস ডেটা। আচ্ছা, হ্যাঁ, মানে অর্থাৎ লেয়ার 2 এর ভিতরে যা যা ইনফরমেশন আছে ওই ইনফরমেশনটাকেই আমরা বলি কি ফ্রেম বলি। আর এখানে হচ্ছে কি ইথারনেট টেকনোলজি ইউজ করছি। ইথারনেট টেকনোলজি হচ্ছে কি আমরা এই যে বাসা বাড়িতে যেগুলো ইউজ করে থাকি সেটা হচ্ছে কি কেবলের থ্রুতে যেটা করে থাকি সেটা হচ্ছে ইথারনেট। ডব্লিউএলএন হচ্ছে কি ডব্লিউএলএন হচ্ছে আমাদের ওয়াইফাই যেটা আছে সেটা। আচ্ছা, এখন এই যে ফিল্ডে ইথারনেটের ফিল্ডের স্ট্রাকচারটা আমরা একটু দেখব, ফ্রেম স্ট্রাকচারটা আমরা দেখব আর কি এখানে আসলে কি কি আছে। তো দেখেন এইখানে কিছু ব্যাপার আছে, সেটা হইতেছে যে ফ্রেমের বলছে যে এইটা মিনিমাম হচ্ছে কত 64 বাইট পর্যন্ত হয়, ম্যাক্সিমাম হচ্ছে কত এই 1528
18 বাইট পর্যন্ত হইতে পারে। এবং এখানে কি থাকবে, একটা ফ্রেম চেক সিকোয়েন্স থাকবে। আচ্ছা, এই 64 বাইটের যদি নিচে হয়, 64 বাইটের নিচে যদি কোনো ফ্রেম হয়ে থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে কি কোলিশন ফ্র্যাগমেন্ট অথবা রান ফ্রেম। মানে ইউজুয়ালি ধরা হয় যে মিনিমাম হচ্ছে 64 বাইট হবে। যদি 64 বাইটের থেকে ছোট হয়, তখন এটাকে বলা হচ্ছে কি কোলিশন ফ্র্যাগমেন্ট অথবা রান ফ্রেম। আর 1500 বাইট থেকে যেটা বড় হয়, সেটাকে বলা হচ্ছে জাম্বু ফ্রেম অথবা কি বেবি জায়ান্ট ফ্রেম। এখন কোনো ফ্রেমের সাইজ যদি 64 বাইট থেকে ছোট হয়ে থাকে, তাইলে এটাকে কি করে রিসিভার ড্রপ করে দেয়। তখন এইটাকে 64 বাইট পর্যন্ত বানানোর জন্য এডিশনাল কিছু প্যাডিং বিট অ্যাড করে এটাকে কি মানে অ্যাটলিস্ট 64 বাইট পর্যন্ত তৈরি করা হয়, যাতে কি রিসিভার না এটাকে কি না করতে পারে, ড্রপ না করতে পারে। এখন আমরা একটু ফ্রেমের স্ট্রাকচারটা দেখি যে কি কি থাকে। এইখানে প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে কি 8 বাইটের থাকে হচ্ছে কি প্রিএম্বল বা স্টার্ট ফ্রেম ডিলিমিটার। এই প্রিএম্বল হচ্ছে 7 বাইট প্লাস এই স্টার্ট ফ্রেম ডিলিমিটার, এইটা হচ্ছে কি 1 বাইট। অর্থাৎ তাহলে এই টোটাল হচ্ছে কত, 7 যোগ 1 বাইট। তারপরে আমাদের ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস হচ্ছে 6 বাইট। 6 বাইট মানে এখানে বিট কয়টা, তাইলে 6 বাইট মানে কত, তাহলে ডেস্টিনেশনের যে অ্যাড্রেসটা আছে এটা কত বিট? 32 বিট। হ্যাঁ না কত বিট? ম্যাক অ্যাড্রেস তো 48 বিট হয়। 68 বাইট ডেস্টিনেশন, তাইলে এটা কত বিটের হবে? হ্যাঁ 48 বিট 48 হবে 48 48 বিট, তাই না? তাহলে ম্যাক অ্যাড্রেস আমাদের কত বিটের? 48 বিটের। তো 6 আর 48, তাই না? সহজ হিসাব। তাইলে আচ্ছা, সোর্স এখানে এই ফিল্ডে হচ্ছে কি আমাদের ডেস্টিনেশন থাকবে, আর সোর্সে হচ্ছে কি সোর্সের ম্যাক অ্যাড্রেস থাকবে। 2 বাইট হচ্ছে টাইপ বা লেংথ হচ্ছে কি আপার লেয়ারে, অর্থাৎ লেয়ার 3তে কোন ধরনের প্রোটোকল ইউজ করছে এইটা লিখে থাকে এইখানে। অর্থাৎ আপার লেয়ারে কি আইপি ভার্সন 4 ইউজ করছে, নাকি আইপি ভার্সন 6 ইউজ করছে, না এটা অন্য টাইপের লাইক আর্প মেসেজ, এই জিনিসটা হচ্ছে কি এখানে নির্ধারণ করা থাকে। আর ডেটাতে থাকে কি, ডেটাতে হচ্ছে কি এইখানে আমরা যদি এনক্যাপসুলেটেড করে থাকি, অর্থাৎ এইখানে হচ্ছে আমাদের এটা তো আপার লেয়ার থেকে যখন আসছে একদম প্রথম, তারপরে ট্রান্সপোর্ট লেয়ারে গিয়ে কি ট্রান্সপোর্ট লেয়ারের যখন ইনফরমেশনগুলো ইউজ হয়, তখন এটাকে আমরা কি বলি? প্রথমে তো সেগমেন্ট বলি। সেগমেন্টের ভিতরে হচ্ছে কি আমাদের এই যে টিসিপি ইউডিপি এই টাইপের প্রোটোকলের ইনফরমেশনগুলো থাকে। তারপরে লেয়ার 3তে আসলে হচ্ছে কি আমরা লেয়ার 3 ইনফরমেশন ইউজ করলে তখন আমরা এটাকে প্যাকেট বলি। এই যে আপার লেয়ার থেকে এসে সমস্ত কিছু হচ্ছে কি এই ডেটার ভিতরে আছে। অর্থাৎ এইটাকে যদি আমি এখন ডি এনক্যাপসুলেট করি, এখানে আমি পাবো হচ্ছে কি আমি আইপির ইনফরমেশন পাবো, তারপরে হচ্ছে কি আমি এই যে ট্রান্সপোর্ট লেয়ারের ইনফরমেশনগুলো পাবো। তাহলে এটা কত বাইট? এটা হচ্ছে 46 বাইট থেকে শুরু করে এইখানে আমাদের 1500 বাইট পর্যন্ত হইতে পারে। আর ফ্রেম চেক সিকোয়েন্স হচ্ছে কত? 4 বাইটের। আচ্ছা, তাইলে এখন দেখেন, আর টোটালি আমরা যখন হিসাব করি এই প্রিএম্বল এবং এই স্টার্ট ফ্রেম ডিলিমিটার ছাড়া হিসাব করা হয়, যে আমরা যে বলছিলাম এটার মিনিমাম সাইজ হচ্ছে 64 বাইট থেকে শুরু করে 1518 বাইট পর্যন্ত। এটা হচ্ছে কি এই যে 8 বাইট ব্যতীত, অর্থাৎ প্রিএম্বল এবং স্টার্ট ফ্রেম ডিলিমিটার ছাড়াই ফ্রেমের সাইজটা হচ্ছে কি এই
4 বাইট থেকে শুরু করে 1518 বাইট পর্যন্ত হবে। তাহলে প্রিএম্বল আসলে কি করে? স্টার্ট ফ্রেম ডিলিমিটার তো আমরা বুঝতে পারি যে এখানে হচ্ছে কি একটা ফ্রেমের সে বলে দিবে এটা হচ্ছে কি একটা ফ্রেমের শুরু। আর প্রিএম্বল 7 বাইট সে হচ্ছে কি ওই যে আমরা বলছিলাম যে সিঙ্ক্রোনাইজেশনের কাজ করে। সে যখন কি করে সেন্ডার যখন ডেটা পাঠাবে রিসিভারকে বলে যে তুমি একটা নতুন ফ্রেম তোমার কাছে যাবে, এটাকে অ্যাকসেপ্ট করার জন্য বা রিসিভ করার জন্য তুমি কি করো, রেডি হও। অথবা তারা নেগোশিয়েট করে যে আসলে কি আমি এই স্পিডে ডেটা পাঠাবো, এই স্পিডে ডেটা পাঠানোর জন্য তুমি ক্যাপাবল কিনা, বা তোমার ক্যাপাবিলিটি কতটুকু, বা তুমি হচ্ছে কি একটা আমি যেই ডেটা পাঠাবো বা ফ্রেম পাঠাবো এটা পাঠানোর জন্য তুমি হচ্ছে কি থাকো, রেডি থাকো। প্রিএম্বল এই সিঙ্ক্রোনাইজেশনের কাজ করে এবং সে রিসিভারকে বলে যে আমি হচ্ছে তোমার কাছে ডেটা পাঠাচ্ছি, তো তুমি রেডি থাকো। তো স্টার্ট ফ্রেম ডিলিমিটার বলতে যে আচ্ছা ফ্রেমের শুরু হয়ে গেল। তারপরে প্রথমেই হচ্ছে কি সিকোয়েন্সটা মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে কি ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, তারপরে হচ্ছে কি সোর্সের ম্যাক অ্যাড্রেস, যাতে ডিএনক্যাপসুলেট করার সময় প্রথমেই সে দেখতে পারে যে কার কাছে পাঠাইছে। কারণ রিসিভার যখন রিসিভ করবে, সে যখন ডিএনক্যাপসুলেট করবে তখন দেখবে যে আচ্ছা এই ফ্রেম আমার কাছে পাঠাইছে কি না। যদি আমার কাছে পাঠায় তাইলে আমি কি করব, এটাকে অ্যাকসেপ্ট করব। তাইলে আইপির সিকোয়েন্সটা দেখবেন যে এরকমটা লেখা। প্রথমে হচ্ছে কি, প্রথমে হচ্ছে সোর্সের আইপি, দেন হচ্ছে ডেস্টিনেশনের আইপি। আর ম্যাক অ্যাড্রেস লেখার সময় হচ্ছে কি সিকোয়েন্সটা কি ফ্রেমে, প্রথমে হচ্ছে কি ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস, তারপর হচ্ছে কি সোর্সের ম্যাক অ্যাড্রেস। তাহলে ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস এটা তো আমরা জানি হচ্ছে কি এইটা হচ্ছে মানে ওই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস, যে মানে যার কাছে পাঠাবে তার ম্যাক অ্যাড্রেস। আর সোর্সের ম্যাক অ্যাড্রেস হচ্ছে কি যে মানে যে পাঠাবে তার ম্যাক অ্যাড্রেসটা। আর লেংথ বা টাইপ দিয়ে তো আমরা বললামই যে এটা আপার লেয়ারে কোন ধরনের প্রোটোকল ইউজ করে, তাই না? আপার লেয়ারে যেমন এই যে আপার লেয়ার প্রোটোকল এনক্যাপসুলেট ইন দ্য ইথারনেট ফ্রেমের ভিতরে কমন ভ্যালু হচ্ছে কি এটা হেক্সাডেসিমালে লেখা হয় 800 হচ্ছে কি আইপি ভার্সন 4 এর জন্য। আর আইপি ভার্সন 6 যদি ইউজ করে থাকে তাহলে 86DD থাকে আর কি, অর্থাৎ এই ফিল্ডের ভ্যালু তখন এটা থাকে আইপি ভার্সন 6 ইউজ করলে। এবং যদি এটা একটা আর্ট মেসেজ হয় তাইলে ভ্যালু থাকবে হচ্ছে কত, 806। তো ডেটা ফিল্ডের ভিতরে তো আমরা বলছিলামই যে এটার ভিতরে এনক্যাপসুলেটেড ডেটা থাকে, অর্থাৎ হায়ার লেয়ারের যত ইনফরমেশন আছে সমস্ত কিছু, যেমন লেয়ার 3 ভিডিও মোর কমনলি আইপি প্যাকেট থাকে। তারপরে আপার লেয়ারের যত ইনফরমেশন আছে সেইগুলো কি এই ডেটাতে এনক্যাপসুলেটেড অবস্থায় থাকে। আর ফ্রেমসেক সিকোয়েন্স আমরা যা বলছিলাম যে সে কী করে এই ফ্রেমসেক সিকোয়েন্স ফিল্ডের ভিতরে, অর্থাৎ তার উপরে পারফর্ম করা যে সাইক্লিক রিডান্ডেন্সি চেকের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে দিয়ে দেয়। তাহলে রিসিভার আবার কি করে সেম ডেটার উপরে সেম অপারেশন চালায়, অর্থাৎ আবার সে এখানে কি করে সাইক্লিক রিডান্ডেন্সি চেক চালায়। যদি দেখে যে কি ভ্যালু সেম হইলে সে এটাকে অ্যাকসেপ্ট করে নেয়। আর যদি মনে করে যে না এটা তো আসলে সেম ভ্যালু হয় না, তখন সে কী করে এটাকে ডিসকার্ড করে দেয়, বা সে বুঝতে পারে যে এখানে কি আছে মানে ডেটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ যেই ডেটা আমার কাছে পাঠাইছে সেটা আমার পর্যন্ত আইসা পৌঁছায় না। এটা বুঝতে পারলেন কি না বলেন তো একটু ফ্রেম স্ট্রাকচারটা, বা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কি না? না স্যার, আপাতত কোনো সমস্যা নেই। সবাই বুঝতে পারছেন? জি স্যার, বোঝা যায়। আচ্ছা, ইটস ওকে। আচ্ছা, তাইলে এখন বোঝা গেলে আমরা একটু দেখব। বলছে হুইচ পার্ট অফ ইথারনেট ফ্রেম uses a pad to increase the frame field to at least 64 বাইট, অর্থাৎ 64 বাইট নাই, সেখানে কি এক্সট্রা বিট ইউজ করবে যেটাকে আমরা বলি হচ্ছে প্যাড। এটা কোন ফিল্ডের ভিতরে অ্যাড করে? কোন ফিল্ডের ভিতরে এটাকে অ্যাড করে? প্রিয়াম্বল। না, এটা আমি বলি নাই না,
এটা হচ্ছে কি ডেটা ফিল্ডের ভিতরে যখন কি থাকে, যদি প্যাকেটটা কি থাকে, এডিশনাল বিট কল দ্য প্যাড আর ইউজ টু ইনক্রিজ দ্য সাইজ অফ দ্য ফ্রেম মিনিমাম সাইজ। তাহলে ডেটা ফিল্ডের ভিতরে হচ্ছে কি, সে যখন দেখে যে এই বিটটা এই ফ্রেমটা কি, এই ফ্রেমটা যদি 64 বাইট না হয় তাইলে তো কি করবে, এটাকে ডিসকার্ড করে দিবে। সুতরাং এখানে কিছু এডিশনাল মানে ওই যে গেটিস মারে আর কি, যে কিছু এডিশনাল বিট ইউজ করে, যেটাকে বলি হচ্ছে আমরা প্যাড, এটা হচ্ছে কি ডেটা ফিল্ডের ভিতরে অ্যাড করে। আচ্ছা, বলছে হুইচ পার্ট অফ এন ইথারনেট ফ্রেম ডিটেক্টস এরর্স ইন দ্য ফ্রেম, এই ফ্রেমের ভিতরে কোনো এরর আছে কি না এটা কোন ফিল্ডে ডিটেক্ট করে বলেন তো? হ্যাঁ, চেক সিকোয়েন্স। frame check sequence. আচ্ছা, which part of the Ethernet frame describe the higher layer protocol that is encapsulated? হায়ার লেয়ারে লেয়ার 3-তে কোন ধরনের প্রোটোকল ইউজ হয়েছে এটা কোন ফিল্ড ডিফাইন করে বা কোন ফিল্ডে ইনফরমেশন দেয়, ডেসক্রাইব করে? এটা 3 নাম্বারটাতে স্টার্ট অফ ফ্রেম ডেলিমিটার। স্টার্ট অফ ফ্রেম ডেলিমিটার। স্টার্ট অফ ফ্রেম ডেলিমিটারের কাজ কি? ফ্রেম ডিলিমিটারের কাজ হয়েছে এখান থেকে ফ্রেম শুরু হয়েছে। ইথার টাইপে কি বলে, প্রিএমবেলে কি বলে, প্রিএমবেল হচ্ছে সিঙ্ক্রোনাইজেশনের কাজ করে। ফ্রেম চেক সিকোয়েন্স হচ্ছে কি করে, যে এখানে কোনো ধরনের এরর আছে কিনা এটাকে ডেসক্রাইব করে বা এরর ডিটেকশনের কাজ করে। ইথার টাইপ আমরা শুধুমাত্র পড়ছিলাম টাইপ আর ইথার টাইপ একই, আমরা দেখছিলাম কি টাইপ, আর এখানে লেখা আছে কি ইথার টাইপ। এই টাইপের কাজ কি বলছিলাম, টাইপ কি করে, টাইপ হচ্ছে যে আপার লেয়ারে কোন ধরনের প্রোটোকল ইউজ করা হয়েছে এই জিনিসটাকে, এই যে টাইপ হচ্ছে কি 2 বাইট ফিল্ড আইডেন্টিফাইজ দ্য আপার লেয়ার প্রোটোকল এনক্যাপসুলেটেড ইন দ্য ইথারনেট ফ্রেম, তাই না? তাহলে এটা কি হবে, এটা হচ্ছে তাইলে ইথার টাইপ, তাই না? এটা ওকে। তারপরে হুইচ পার্ট অফ দ্য ইথারনেট ফ্রেম নোটিফাইজ দ্য রিসিভার টু গেট রেডি ফর দ্য নিউ ফ্রেম, কোন ফিল্ডটা বলে যে আমি তোমাকে নতুন ফ্রেম পাঠাচ্ছি বা তোমার কাছে একটা ফ্রেম আসবে, তুমি এটাকে অ্যাকসেপ্ট করার জন্য রেডি হও, এটা কোন ফ্রেম বলে? প্রিএমবেল বলে। তারপরে হুইচ ডেটা লিঙ্ক সাবলেয়ার কন্ট্রোল দ্য নেটওয়ার্ক ইন্টারফেস থ্রু দ্য সফটওয়্যার ডিভাইসেস, হুইচ ডেটা লিঙ্ক সাবলেয়ার কন্ট্রোলস দ্য নেটওয়ার্ক ইন্টারফেস থ্রু দ্য সফটওয়্যার ডিভাইসেস, থ্রু দ্য সফটওয়্যার ডিভাইসেস মানে সফটওয়্যার, এইটার ব্যাপারটা হইতেছে কি কন্ট্রোল দ্য নেটওয়ার্ক ইন্টারফেস নেটওয়ার্ক ইন্টারফেসের সাথে সফটওয়্যারের পর্যন্ত যে মানে লিঙ্ক ঘটায়, এটা কোন লেয়ার আসলে, আপার লেয়ারের সাথে লোয়ার লেয়ারের কমিউনিকেশন ঘটায় কে? আচ্ছা, লিঙ্ক কন্ট্রোল, লজিক্যাল লিঙ্ক লিঙ্ক কন্ট্রোল আপার লেয়ার এবং লোয়ার লেয়ারের, অর্থাৎ আপার লেয়ারের ভিতরে হচ্ছে সফটওয়্যারে ইমপ্লিমেন্টেড আর লোয়ার লেয়ার হচ্ছে কি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা হার্ডওয়্যারে ইমপ্লিমেন্টেড, তাদের ভিতরে লিঙ্ক ঘটায় হচ্ছে কি একটা কমিউনিকেশন লিঙ্ক ঘটায় হচ্ছে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল। বলছে হুইচ ডেটা লিঙ্ক সাবলেয়ার ওয়ার্কস উইথ দ্য আপার লেয়ার টু অ্যাড অ্যাপ্লিকেশন ইনফরমেশন ফর দ্য ডেলিভারি অফ টু দ্য, কি বলছে, হুইচ ডেটা লিঙ্ক সাবলেয়ার ওয়ার্কস উইথ দ্য আপার লেয়ার্সের সাথে কাজ করে টু অ্যাড অ্যাপ্লিকেশন ইনফরমেশনগুলো ফর ডেলিভারি অফ দ্য ডেটা টু দ্য হায়ার লেভেল প্রোটোকল। এটা কোনটা? আচ্ছা, আবার আমরা দেখি, এটা বলতেছে যে আপার লেয়ার টু দ্য অ্যাপ্লিকেশন ইনফরমেশন, যে অ্যাপ্লিকেশনের অর্থাৎ নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন যেটা আছে ফর দ্য ডেলিভারি অফ দ্য ডেটা টু দ্য হায়ার লেভেল প্রোটোকল, এটা কোন সাব লেয়ার কাজ করে এখানে? এটাও কি লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল। ম্যাক্স সাব লেয়ারের কাজ কি? ম্যাক্স সাব লেয়ারের কাজ হচ্ছে কি সে মিডিয়াম অ্যাক্সেসকে কন্ট্রোল করে। আচ্ছা, এটা কোনটা? বলছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ ম্যাক্স সাব লেয়ারের কাজ কি? তিনটা,
কন্ট্রোল দ্য অ্যাক্সেস টু দ্য মিডিয়াম, এটা কি ম্যাক সাবলেয়ারের কাজ? হ্যাঁ স্যার। এটা কাজ, ওকে। চেকস ফর দ্য এরর্স ইন দ্য রিসিভ বিট, এটা এটা না, হ্যাঁ এটা না, 4 নাম্বারটা। এটা না, আমরা পড়লাম না একদম সরাসরি তো বললাম যে ইথারনেটের এই যে এরর ডিটেকশনের কাজ ম্যাক সাবলেয়ার, তাই না? এটা ঠিক আছে। সিএসএমএস সিডি অথবা সিএসএমএস সিএ টু সাপোর্ট দ্য ইথারনেট টপোলজি, এটা কি? এটা না। এটাও। তাইলে এই যে আবার আমরা একটু দেখি তাহলে ম্যাক সাবলেয়ারের কাজ কি। ম্যাক সাবলেয়ার কি করে? ম্যাক সাবলেয়ার হচ্ছে যে এই যে এরর ডিটেকশনের কাজ করে, সে ফ্রেম স্ট্রাকচার গঠন করে, ইথারনেট অ্যাড্রেসিংগুলো অ্যাড করে, তারপরে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল করে, তাই না? মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলের ভিতরে হচ্ছে কি সিএসএমএ সিএ এবং সিএসএমএ সিডির থ্রুতে করে, তাই না? তাইলে ম্যাক সাবলেয়ারের কাজ হচ্ছে কি কন্ট্রোল অ্যাক্সেস টু দ্য মিডিয়াম। এই কন্ট্রোল অ্যাক্সেস টু দ্য মিডিয়ামের জন্য সে কী করে সিএসএমএ সিএ এবং সিএসএমএ সিডি ইউজ করে, এবং সে আরেকটা কাজ করে সেটা হচ্ছে কি এরর ডিটেকশনের কাজ করে, তাই না? যে এখানে কোনো ধরনের এরর আছে কিনা সাইক্লিক রিডান্ডেন্সি চেকের মাধ্যমে। কমিউনিকেশন বিটুইন দ্য সফটওয়্যার এট দ্য আপার লেয়ার্স অ্যান্ড দ্য ডিভাইস হার্ডওয়্যার এট দ্য লোয়ার লেয়ার্স, এটা কাজ করে কে? এই কাজটা করে কে? LLC লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল allows multiple layer 3 protocols to use the same network interface in the medium। অর্থাৎ এখানে নেটওয়ার্ক ইন্টারফেস কি আছে বা কমিউনিকেশন মিডিয়াম ভিন্ন ভিন্ন হইলেও যে লেয়ার 3 প্রোটোকল অর্থাৎ আপার লেয়ারকে এই ইনফরমেশনগুলো দেয় হচ্ছে কি লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল। তো এই হচ্ছে অবস্থা আর কি। তাইলে এই লেয়ার 2 এর যে ফ্রেম স্ট্রাকচার, এটা বোঝা গেল কিনা বলেন তো? এখানে কোনো সমস্যা আছে কিনা? যদি না থাকে তাহলে আমরা নেক্সটে যাব। ইথারনেট ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস তো আমরা সবাই চিনি, তাই না? স্যার আজকে কি ক্লাস রেকর্ড হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে, আমার এখানে রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, আশিক খান আছেন? আশিক খান, আশিক খান, আশিক খান, আরাফাত ইসলাম। জি আছি। আপনি একটা কাজ করেন, আপনার পিসির থেকে আপনার ম্যাক আইডিটা একটু বের করেন, ম্যাক অ্যাড্রেসটা একটু বের করেন, অর্থাৎ যে ওকে ওকে, ওইটা করে আমাদেরকে একটু বলেন আসলে কি কীরকম জিনিসটা। কি কমান্ড ইউজ করতেছেন বলেন তো একটু? আইপি কনফিগ। আইপি কনফিগ, আচ্ছা। আইপি কনফিগ দিলাম, আসলো। IP config slash all then আমার হচ্ছে IP config slash all then কনফিগ slash চলে আসছে, আচ্ছা এই যে হ্যাঁ এই আসছে, আমার আসছে কয়টা ডিজিট আসছে? স্যার 4টা করে স্যার, হেক্সাডেসিমাল স্যার, হেক্সাডেসিমালে করা। হ্যাঁ, কয়টা আসছে? কয়টা হয় হেক্সাডেসিমাল ডিজিট আসছে? স্যার এখানে তো 3টা শো করতেছে, এমনিতে হবে তো 4টা স্যার, 8টা হবে করে স্যার, 4 পেয়ার, মানে 4টা করে 8 পেয়ার হবে স্যার টোটালে। 16 টোটাল কয়টা আসছে? 16 হ্যাঁ 16টা। 16টা। এইখানে কয়টা আসছে? এখানে 3টা স্যার। 4টা 4টা 8টা 9 10 11 12। দেখেন তো আপনার এখানে আসলে কয়টা আসছে? আপনি কি 12টাই তো আসার কথা।
16টা কেমন হয়? ওটা তো ম্যাক অ্যাড্রেস, এটা ম্যাক অ্যাড্রেস। আপনি কি দেখেন আইপি ভার্সন 6 এর অ্যাড্রেস বা এই টাইপের কিছু বলতেছেন কিনা? সরি স্যার, এখানে হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস যেটা দেখাচ্ছে ওটাই ম্যাক অ্যাড্রেস। ডিলিটটা করে 12টা কয়টা? 12টা স্যার। 12টাই হবে তাই না? হ্যাঁ, তাহলে এই যে 12টা। এখানে যে আসলে লেখা আছে ফিজিক্যাল অ্যাড্রেস। হ্যাঁ, এই ফিজিক্যাল অ্যাড্রেসই তো ম্যাক অ্যাড্রেস। হ্যাঁ, এইটাই। এইটা মাঝে মাঝেই দেখবেন যে বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করে যে এই ফিজিক্যাল অ্যাড্রেস আর লজিক্যাল অ্যাড্রেস কোনটা? লজিক্যাল হচ্ছে IPv4 যে অ্যাড্রেসগুলো ইউজ করি আমরা। আইপি অ্যাড্রেসগুলোই হচ্ছে লজিক্যাল আইপি অ্যাড্রেসগুলোই, হ্যাঁ। আর ম্যাক অ্যাড্রেসগুলো হচ্ছে কি? ফিজিক্যাল অ্যাড্রেস। তাইলে এই ফিজিক্যাল অ্যাড্রেস যেটা আছে বা ম্যাক অ্যাড্রেস হচ্ছে আসলে কত বিটের হবে তাহলে? 48 বিটের। 48 বিটস। আর যদি বাইট বলি তাহলে কত বাইট? 6 বাইট। 6 বাইট। আচ্ছা, হেক্সাডেসিমাল ডিজিট কয়টা থাকবে এখানে? 15। 12 হেক্সাডেসিমাল। ও 12টা, এখানে থেকে 12টা ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে। তাই না? আচ্ছা, তাইলে এই যে ম্যাক অ্যাড্রেসগুলোকে আবার কি হেক্সাডেসিমাল ডিজিটে কি করা হয়? রিপ্রেজেন্ট করা হয়। হেক্সাডেসিমাল ডিজিট নাম্বার সিস্টেম তো অলরেডি আপনারা পড়ছেন তাই না? জি, পড়ানো হয়েছে। হেক্সাডেসিমাল ডিজিটের বেস কত? হেক্সাডেসিমালের 16। 16। তাইলে 0 থেকে 9 পর্যন্ত আর এ থেকে কি F পর্যন্ত। আচ্ছা, তাহলে স্টার্টিং হচ্ছে কত? 0। আর একদম শেষেরটা কত? এফ F মানে কত? স্যার 15 স্যার। 15। আচ্ছা, এখন দেখেন F কে যদি আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করি তাহলে আসলে কত হয়? এটা 4টা 1। আর 0 কে আমরা যদি হেক্সাডেসিমালের জন্য বাইনারিতে রিপ্রেজেন্ট করি 4 বিটে 4টা 0। তাইলে আমাদের আসলে কি এই একটা হেক্সাডেসিমাল ডিজিটকে রিপ্রেজেন্ট করার জন্য সর্বোচ্চ কয়টা বিট? 4টা বিটই কি যথেষ্ট, তাই না? একটা ডিজিটকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই আর কি। তাইলে এই 0 থেকে শুরু করে 15 বাইনারি যদি আমরা জানি বা 15 করেসপন্ডিং হেক্সাডেসিমাল ডিজিট যদি আমরা জানি তাইলে আমরা কি করতে পারবো? খুব সহজেই আমাদের ম্যাক অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করতে পারবো। তো এটার জন্য ওরা ডেসিমাল, বাইনারি ইকুইভ্যালেন্ট এবং কি হেক্সাডেসিমাল ইকুইভ্যালেন্টগুলো এখানে দিচ্ছে আর কি। হ্যাঁ, 0 থেকে শুরু করে যেহেতু হেক্সাডেসিমালের জন্য 4 বিটে এটাকে রিপ্রেজেন্ট করছে আর কি। 0 জন্য তো 0, 1, 2 এটা তো আসলে আমরা জানি তাই না সবাই, নাকি সমস্যা আছে? জি স্যার, জানি। আচ্ছা, তাইলে এখন বলছে যে এইটা 0A দেখেন তো, এটার একটু আমরা যদি হেক্সাডেসিমালে 0A এটাকে যদি বাইনারিতে রিপ্রেজেন্ট করি তাহলে আমাদের কত হবে বলে তো? এ মানে কত? মানে এটা স্যার 10 তাই না? 10-এর বাইনারি হচ্ছে কত? 10 তাহলে 4টা 0 10 তাই না? ওই যে আমরা একটা খুব সহজে এটা বের করার জন্য আমরা একটা সিকোয়েন্স বের করি না, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 এরকম আর কি। 1 2 4 তারপরে কত? 8। যেহেতু 4টা বিট এগুলা দিয়েই আমরা বের করতে পারবো। 15 যদি 15টা বের করতে চাই তাহলে কত হবে? বা 14 যদি আমরা বের করতে চাই তাহলে কত হবে? 8 আর 4 কত হয়? 12 আর 2 কত? 14 তাই না? 14। তাহলে 1110 তাই না? এরকম আর কি। তাহলে এই কনভার্সনটা তো আমরা করতে পারবো তাই না, হেক্সাডেসিমাল থেকে বাইনারি এবং ডেসিমাল। আচ্ছা,
এখন দেখেন যে ম্যাক অ্যাড্রেসগুলো আমরা তো আসলে এতক্ষণে কয়েকবার বলে ফেলছি আর কি, যে এটা হচ্ছে 48 বিটের 12টা হেক্সাডেসিমাল ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করা যায় এবং 6 বাইট। আচ্ছা, এখন দেখেন যে এই যে ম্যাক অ্যাড্রেসটা আছে এটাকে বার্ন ইন অ্যাড্রেসও বলা হয়, কারণ এটা হচ্ছে কি আমাদের এই যে নিকের ফুল ফর্ম কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের ভিতরে রমের ভিতরে হচ্ছে কি এই ম্যাক অ্যাড্রেসটা লেখা থাকে, পার্মানেন্টলি লেখা থাকে। তো এটার জন্য এইটাকে বলা হয় হচ্ছে কি বার্ন ইন অ্যাড্রেসও বলা হয়, অর্থাৎ ওইখানে পার্মানেন্টলি এটাকে মানে বার্ন করা থাকে আর কি। আচ্ছা, এই যে 48টা বিটের ভিতরে 24 বিট, আচ্ছা 24 বিট যদি হয় তাহলে হেক্সাডেসিমাল ডিজিট এখানে কয়টা? 24 বিটকে কয়টা হেক্সাডেসিমাল ডিজিট দিয়ে প্রকাশ করতে পারবো? 8টা। কয়টা? 4 এটা তো 32 হয়ে যাচ্ছে। 24 বিট আছে 24টা, 4 দিয়ে ভাগ দিবেন না? 4 দিয়ে ভাগ দিলে কত হয়? কত হচ্ছে? কয়টা হেক্সাডেসিমাল দিয়ে 24 বিটকে রিপ্রেজেন্ট করা যাবে? 6টা স্যার। এই যে দেখেন, আমরা বলছি যে একটা হেক্সাডেসিমালকে আমরা কয়টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? একটা হেক্সাডেসিমাল ইয়েকে 4টা দিয়ে। যদি 24টা থাকে তাইলে কত? 3/24 3টা 8টা 24টা 4 দিয়ে ভাগ দেন, 6 স্যার 6। তাহলে কয়টা হয়? আমার কাছে বিট আছে হচ্ছে কয়টা? 24টা। প্রত্যেক 4টা দিয়ে আমি কি করতে পারবো? একটাকে রিপ্রেজেন্ট করতে পারবো, তাই না? তাহলে কত হবে? 4 6 24, অর্থাৎ 6টা হেক্সাডেসিমাল দিয়ে আমি কি করতে পারবো? এই 24 বিটকে রিপ্রেজেন্ট করতে পারবো। এটা বুঝলেন কিনা বলেন তো একটু? জি স্যার। আচ্ছা, তাইলে আমরা ম্যাক অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করি 48 বিটে, কিন্তু এই 48 বিটের ভিতরে প্রথম যেই 24 বিট আছে এই 24 বিটকে বলা হয় যে অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার। কি বলে? অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার অথবা OUI। তাহলে এটা হচ্ছে কত বিট? OUI কত বিটের হয়? 24 বিট। তাইলে এটাকে হেক্সাডেসিমালে লিখলে কত বিট? মানে কয়টা ডিজিট? 6 ডিজিট। 6 ডিজিট। অর্থাৎ আচ্ছা, অর্থাৎ এই যে অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার যেটা আছে এইটা অ্যাসাইন করা হচ্ছে কি IEEE গিয়া যদি আপনি বলেন যে ভাই আমি একটা নেটওয়ার্কিং ডিভাইস বানানোর একটা কোম্পানি খুলবো, যাতে আমরা কি করব নেটওয়ার্কিং ডিভাইস বানাবো বা কমিউনিকেটিং ডিভাইস লাইক কম্পিউটার, প্রিন্টার বা অন্যান্য কিছু যারা নেটওয়ার্কে কমিউনিকেশন করবে, এরকম একটা আমরা ডিভাইস বানাবো। আমরা একটা কোম্পানি, ধরেন কোম্পানির নাম হচ্ছে আল্লাহ বিল্লাহ কোম্পানি। তো যাওয়ার পরে তারা বলবে যে আচ্ছা ঠিক আছে, তুমি কোম্পানি করছো, ঠিক আছে, তাইলে তোমার ম্যাক অ্যাড্রেসের জন্য প্রথম 24টা বিট বা প্রথম 6টা হেক্সাডেসিমাল কোড হচ্ছে, ধরে নেন সে আপনাকে বলল যে এরকম হবে ABCDEF। তাহলে এই যে 6টা বিট আছে এটা হচ্ছে কি ওই কোম্পানির জন্য OUI, অর্গানাইজেশনালি ইউনিক
এইখানে আছেন, এইচপি ইউজ করেন কারা কারা? এরকম 2 জন আছেন কিনা দেখেন তো। এইচপি হ্যাঁ আমি ইউজ করি। আর কে ইউজ করেন এইচপি? এইচপি কম্পিউটার আছে আর কার? স্যার আমার আছে। আপনারা এখন আপনাদের ম্যাক অ্যাড্রেসটা বের করেন, দেখেন যে প্রথম 6 বিট মিলে কিনা, মানে সরি প্রথম 24 বিট অর্থাৎ 6 হেক্সাডেসিমাল ডিজিট মিলে কিনা। একটু একটু দেখেন তো, আপনাদের ম্যাক অ্যাড্রেসগুলো বের করেন, বের করে আমাকে একটু বলেন। স্যার আমার ম্যাক অ্যাড্রেস হলো, এই আপনি নাম বলেন তো প্লিজ, আপনার নাম বলেন প্লিজ। আরাফাত ইসলাম। আরাফাত, ওকে আরাফাত, বলেন তো ম্যাক অ্যাড্রেস কত আসছে আপনার? ম্যাক অ্যাড্রেস আসছে হচ্ছে 4223 কোলন আছে না? 23 হ্যাঁ মানে ওই যে স্পেস আছে আর কি। আচ্ছা, তারপরে 23 তারপর হলো 43 0D 0D, তাই না? হ্যাঁ 0D 1287, 87। তাহলে কয়টা হইলো এখানে? 12টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আপনার পিসি হচ্ছে কিসের? এইচপি। তারপরে জন বলেন তো। স্যার আমি ইমরান, আমার হচ্ছে ম্যাক অ্যাড্রেস 00E0। ইমরান, আপনার পিসি কোন কোম্পানির? এইচপি? হ্যাঁ এইচপি। বলেন তো। 00 E0 4C 36 09 3A 3K। হ্যাঁ জি স্যার। আপনারটাও এইচপি? আচ্ছা, তারপরে আর কে যেন বললেন? আরেকজন বলছিলেন। এইচপির আর কি আছেন? আচ্ছা, আমরা আসলে দেখি তাহলে ঘটনা কি। এইচপির ও ইউআই আসলে কত দেখি তো। এটা এরকম ভিন্ন ভিন্ন তো আসার কথা না। দাঁড়ান একটু দেখি, আমরা এইখানে লিস্টটা থাকবে। মডেল নাম্বার অনুযায়ী কি দেয়া থাকে পার্থক্য থাকে ডিভাইসের বা ভেতরে? ক্যাটাগরি অনুসারে ভিন্ন থাকতে পারে। আচ্ছা দেখি আমি তারপরে একটু। হার্ডওয়্যার তো বিভিন্ন মডেলের বিভিন্নটা মানে চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে, চেঞ্জ করে এরা। আচ্ছা আচ্ছা, ডেল আছে কার কার একটু? ম্যাক রেঞ্জ
স্যার এগুলো কি এইচপি প্যাভিলিয়ন সিরিজ, এইচপি এলিট বুক এভাবে কি চেঞ্জ হয়? ক্যাটাগরি অনুসারে ভিন্ন থাকতে পারে। এখন আচ্ছা এইখানে বলছে যে এইচপির জন্য বলছে যে মানে ওই যে ও কয়টা 35টা তাই না, ডিটেলস রেঞ্জে দেওয়া আছে। আচ্ছা দেখি তাহলে আমাদের এখানে অ্যাটলিস্ট একটা তো থাকবে তাই না, যে আমরা যেগুলো বের করলাম এখানে ধরেন 00 তারপরে ইও, এটা নাই কেন? অথবা 42 এটা শো করতেছে না এখানে। স্ট্যান্ডার্ড ওপেন কেন হচ্ছে না এটা একটু দেখি। সেইটা একটু দেখেন তো আপনাদের এখানে ওপেন হচ্ছে কিনা। এই যে লিঙ্কটা দিছে এটা ওপেন হয় কিনা। আপনার কথা খুব আস্তে শোনা যাচ্ছে। জি স্যার। বলছি যে একটা লিঙ্ক দিছি যে এটা ওপেন হয় কিনা দেখেন তো। এই যে স্ট্যান্ডার্ড ওয়াই ট্রিপল ই এটা ওপেন হচ্ছে স্যার। ওপেন হইছে স্যার। আচ্ছা ওইখানে দেখেন তো এইচপির জন্য কি দেওয়া আছে, ও ইউআই এইচপি স্যার এই যে নিক কার্ড যারা ম্যানুফ্যাকচারার করে তারাই না হচ্ছে ওই যে ম্যাক অ্যাড্রেস ই করে অর্গানাইজেশন, তো এইচপি তারা কি নিক কার্ড বানায় না মাদারবোর্ড ইউজ করে? এইচপির ভেতরে যেই ইয়া আছে মানে এইচপি যেই সমস্ত ডিভাইসেসগুলো তৈরি করবে তো ওইটার ভিতরে তো নেটওয়ার্ক কমিউনিকেশনের জন্য ওদের এখানে বিল্ড ইন নিক কার্ড থাকবেই তাই না। তো ওইটা হচ্ছে যে আইট্রিপলি ওদেরকে অ্যাসাইন করে দেয় যে তুমি হচ্ছে কি তোমার যেই ইয়ে তৈরি করবা তোমার ম্যাক অ্যাড্রেস থাকবে এটার জন্য। স্যার একটা এসএস দিছি চ্যাটে দেখেন স্যার তো। এইচপির জন্য দেওয়া আছে 644E D7 64 D7 644ED7 আরও আছে কি? এইটা মেবি মানে বিভিন্ন ক্যাটাগরির উপরে বেস্ট করে বা ডিভাইসের ক্যাটাগরির উপরে বেস্ট করে হয়তো বা ভিন্ন ভিন্ন থাকে। আচ্ছা আমরা অন্য আরেকটা কোম্পানি দেখলে মনে হয় আরেকটা আমাদের ইজি হতো। ডেল যাদের আছে একটু দেখেন তো প্লিজ। এই যে এইচপির আরেকটা পাইছি 7C4D8F। আচ্ছা তার মানে হইতেছে এটা ওদের যে বিভিন্ন ক্যাটাগরির জন্য
বিভিন্ন ধরনের হুম, ও হুম, ইউআই হুম। দেয় আর কি, সেম ক্যাটাগরির যদি হয় তাইলে স্যার দেয়। প্রত্যেকটা ল্যাপটপ আর পিসির কোম্পানি কি তাহলে তাদের নিজস্ব নিজস্ব ওই যে ডিভাইসের জন্য নিজেরাই নিক কার্ড ম্যানুফ্যাকচার করে? প্রত্যেকটা আপনার যেই ধরেন যে একটা কোম্পানি আছে, তারা হচ্ছে কি করবে এই ধরনের মানে কমিউনিকেটিং ডিভাইস যেগুলো আছে তারা তৈরি করবে। হ্যাঁ, তারা সাথে সাথে তো এইচপি বলতে আসলে এইচপি তাহলে কি তৈরি করে বলেন তো? ওরা টোটাল জিনিসটাই তৈরি করে। যদি হ্যাঁ, যদি কেউ প্রসেসর না তৈরি করে করে থাকে তাইলে তারা প্রসেসর অন্য জায়গা থেকে নিতে পারে, বাট মোস্টলি তাদের এখানে কি বিল্ড ইন যেই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আছে, অর্থাৎ এটাতে বসানোর জন্য যে ম্যাক অ্যাড্রেস আছে এটা তারাই তৈরি করে। তারা তৈরি করে বলতে কি আইট্রিপলি তাদেরকে তাদের অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার যেটা আছে ওই মানে কত বিট, 24 বিট তাদেরকে দিয়ে দেয়, আর বাকি 24 বিট হচ্ছে কি তারা তাদের মতো করে তৈরি করে নিতে পারে আর কি। স্যার এটা বললাম কেন, যদি এইচপি নিজেরা যদি নিক কার্ড ম্যানুফ্যাকচার করতো তাহলে তো ওনাদের যেগুলা মাত্র চেক করলেন একটা তো অন্তত মিলতো, একটা তো মিললো না ওই ওয়াই। মিলবে তো অবশ্যই, কোন ক্যাটাগরির জন্য ডেফিনেটলি। আচ্ছা দাঁড়ান, মিলে আমি তো এই যে একটু আগে গিগাবাইটের চেক করলাম আমার পাশের দুটো কম্পিউটারে, সেম মিলে। এইটা বলছে যে কি semiconductor.com কোম্পানি রিয়েলটেক। আমি আমার ইয়াতে দেখতাম, এই যে মোবাইলের ইয়া দেখতাম, মোবাইলে তো একই কোম্পানির ওই একই যে এই যে মডেলের। এইটা হচ্ছে কাদের, এটা হচ্ছে এই যে স্যার আমার এটা 0 এইটা আপনারটা কোন কোম্পানির ল্যাপটপ? রিয়েলটেকের স্যার। এই যে রিয়েলটেকের জন্য, তার মানে এসপির ভিতরে যেটা ছিল সেটা রিয়েলটেকের জন্য। এই যে 00E04C, তার মানে হচ্ছে ওই যে ম্যাকের জন্য যে ইয়ে ছিল ওইটা হচ্ছে কি রিয়েলটেক থেকে ওরা নিছে আর কি। বা আসলে স্যার এখন ব্যাপারটা হইতেছে কি, আমরা পিসি কিনছি এইচপি ঠিক আছে, কিন্তু ভিতরে আসলে ওরা কি কি দিছে তাইলে আমাদের মনে সবচেয়ে ইজি হইতো। আচ্ছা আপনাদের সবারগুলা কি ল্যাপটপ? পেভিলিয়নের হলো যে ইয়া যেটা ইউজ করে, এই সেমিকন্ডাক্টর যেটা ইউজ করে এটা হলো যে রিয়েলটেক, এটা এইচপি নিজেদের ইউজ করে। এখন আচ্ছা, এক এক মডেলে এক এক ইয়া ইউজ করে, হার্ডওয়্যার ইউজ করে, হুম হুম হুম। হার্ডওয়্যারের উপর তো depend করে এক এক তাহলে কোথা ওই যে থাকে। রিয়েলটেকের জন্যই হইতেছে কত, ওই যে 00E04C যেটা আছে, এই যে 00E04C, অর্থাৎ তাইলে ওই যে সেমিকন্ডাক্টর যারা তৈরি করছে আর কি, তাহলে ওদের উপরে বেস করে হচ্ছে কি এটা, মানে ওই ক্যাটাগরির উপরে পড়তেছে আর কি। বা আমরা স্যার যদি কেউ গিগাবাইটের মাদারবোর্ড বা আসুসের মাদারবোর্ড ইউজ করে ডেস্কটপের থেকে তাহলে তাদের যেটা দেখতে পারেন। হুম হুম হুম। আচ্ছা, গিগাবাইটের মিলে আমি মাত্র চেক করলাম আমার পাশের দুইটা গিগাবাইট মাদারবোর্ডের কম্পিউটারে, সেম স্যার মিলে। ম্যাক্সিমামেরই হচ্ছে ওই রিয়েলটেকের কন্ট্রোলার তাহলে ম্যাক্সিমামের। রিয়েলটেকের কন্ট্রোলার হইলেই তাদের ওই যে ইউআই যেটা হবে সেটা হচ্ছে কত 00E04C আর কি, অর্থাৎ তাদের জন্য যেটা মানে এই যে 6টা হেক্সাডেসিমাল ডিজিট, এটা কি রিয়েলটেকের জন্য সবার জন্য সেম হবে আর কি। আর বাকি যেইগুলো আছে যেমন এই যে এইগুলা আর 6টা হচ্ছে কি ওইটা অর্গানাইজেশন তাদের মতো করে কি বসায় দেয় আর কি। আচ্ছা আমরা আমাদের সিমুলেটেড ইয়ার ভিতরে যদি দেখি, D058, আচ্ছা ব্যাপারটা এমনি বোঝা গেছে তো তাই না, ও ইউআই কি? জি স্যার, যারা ওই যে ম্যানুফ্যাকচারার অর্গানাইজার আছে তাদের একটা যেমন মানে ধরেন এই যে আইটিরিপলি থেকে দিয়ে দেয় আর কি। হ্যাঁ, সিসকোর জন্য হচ্ছে কত 00D058, অর্থাৎ সিসকোর যে ডিভাইসেসগুলো আছে ওইগুলোকে যদি আমরা ইন্সপেক্ট করি তাহলে তাদের ওই ইউআইটা আমরা দেখতে পারবো আর কি। আচ্ছা
তাইলে এই যে 6টা বিট মানে 24 বিট 6 হেক্সাডেসিমাল, এটা হচ্ছে কি OUI অর্থাৎ অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার। আর বাকি 24 বিট যেটা আছে সেটা হচ্ছে কি এই যে ভেন্ডর অ্যাসাইন করবে, এটা তাদের জন্য ফিক্স থাকবে। আর এটা হচ্ছে কি করবে, তাদের ভেন্ডর সে নিজে অ্যাসাইন করে নিতে পারবে। অর্থাৎ তাইলে এটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে কি IEEE তাকে অ্যাসাইন করে দেবে যে তুমি যদি কি তৈরি করার ক্ষেত্রে হচ্ছে কি তুমি এই 24 বিট যেটা আছে এটা হচ্ছে কি এই আমরা অ্যাসাইন করে দিলাম, এটাকে ইউজ করবা। আর বাকি যেই 24 বিট আছে এটাকে তুমি কি করবা, তোমার নিজের মতো করে ইউজ করতে পারবা। ফ্রেম প্রসেসিংটা আসলে কিভাবে হয়, তো আমরা তো দেখলাম যে সোর্স এবং স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার বলছিলাম রিয়েলটেক তো একটা কোম্পানি তাই না? হ্যাঁ হ্যাঁ ওরও তো আলাদা একটা আই আছে তাই না? হ্যাঁ আমরা আসলে রিয়েলটেকেরটাই দেখলাম। তো এইচপির ভিতরে মেবি রিয়েলটেকের হ্যাঁ ওই যে অ্যাডাপ্টারটা লাগানো হ্যাঁ, ওইটা সেটাই। রিয়েলটেকের ম্যাক অ্যাড্রেসটা কি শো করতেছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আসলে এইখানে যেটা হচ্ছে আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আমরা যখন ল্যাপটপ বলি বা ডেস্কটপ বলি, ওরা অ্যাসেম্বলিংয়ের সময় ধরেন যে প্রসেসর একটা কোম্পানির ইউজ করলো বা নিটকার্ট একটা প্রসেসর মানে একটা কোম্পানির ইউজ করলো, অর্থাৎ মাল্টিপল ভেন্ডরের ডিভাইসেসগুলো ওরা কিন্তু অ্যাসেম্বলিং করতে পারে আর কি। এক্স্যাক্টলি ভাইয়া। ওইটার জন্যই হচ্ছে আমাদের এরকম ভেরিয়েশন আসতেছে আর কি। ভিতর দিয়ে আমি দেখতেছি যে স্পিড, কিন্তু সে কি করতেছে কন্ট্রোলার বা অন্যান্য কি ডিভাইস দেখা যাচ্ছে যে অন্য কোম্পানির ইউজ করতেছে আর কি। কারণ একটা কোম্পানি তো সব কম্পোনেন্টস বানাইতে পারে না বা পারবেও না, এটাই স্বাভাবিক। তো ওই যে ওই মাল্টি ভেন্ডর হিসাবে সে যেই জিনিসগুলো মানে অ্যাসেম্বলিং করতেছে, ওইখানে সে আসলে যেই কোম্পানির ডিভাইস ইউজ করছে আমরা ওই ইউআইটাই দেখতে পারতেছি আর কি। বুঝতে পারলেন কি? জি সেটাই বলছিলাম। হ্যাঁ 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 এই জন্যই আমরা আসলে কনফিউজড হয়ে গেছি আর কি। বেসিক্যালি যখন আমরা ইন্টারনেট জগতে একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে কানেক্ট করে বা কন্ট্যাক্ট করে তখন তো ওই নিক কার্ডেরই ম্যাক অ্যাড্রেসটা ইউজ করে। হ্যাঁ বাকি ওই ডিভাইসের মধ্যে যত ডিভাইসের মানে প্রসেসর বলেন বা মাদারবোর্ড ওইগুলোর ম্যাক অ্যাড্রেস তার প্রয়োজন হচ্ছে না আমাদের। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা হচ্ছে কি আমার ধরেন ইথারনেট যদি সাপোর্টেড হয় তাহলে এটার জন্য একটা থাকবে, আবার যদি ডব্লিউএলএন সাপোর্টেড অর্থাৎ ওয়াইফাই থাকে এটার জন্য কিন্তু আবার কি আলাদা ম্যাক অ্যাড্রেস হ্যাঁ থাকবে। আলাদা ম্যাক অ্যাড্রেস থাকবে আর কি। হ্যাঁ জি কিন্তু স্যার এরকম যদি হয় তাহলে এই যে ব্র্যান্ড গুলো বলে কিছু থাকলো, কারণ একটা বড় কোম্পানি তারা ওই লোকালি অন্যান্য ভেন্ডর থেকে জিনিসপত্র গুলো নিয়ে অ্যাসেম্বল করে একটা পিসি বানাই দিল, লাগাই দিল। তাহলে ম্যাক ইউজ করো ভাই। এইচপি নিজেও তো মনে হয় আচ্ছা প্রসেসর কি সবাই বানায়? না 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 স্যার প্রসেসর তো দুটো only কোম্পানি। আর ম্যাকও হচ্ছে বা রিয়েলটেক থেকে সেমিকন্ডাক্টর নেয়, ম্যাকেরও সব Exactly. একার না, তো ওইটা কোনো কোম্পানি একা বানাইতে পারে না কিছু। এক্স্যাক্টলি কোন কোম্পানি ফুল ডিভাইসের প্রত্যেকটা কম্পোনেন্ট মেক করে না। এক্সেসরি অর্থাৎ অ্যাপলের সেমিকন্ডাক্টর। ডিভাইস গুলোর স্যার, মোবাইল গুলোর স্যার, ডিসপ্লে গুলো স্যামসাং এর স্যার। আচ্ছা তো ওইটা আর কি, তারপরে তাদের ব্র্যান্ড ভ্যালু আছে আর কি। এখন সবাই আসলে কি সবগুলো বানাইতে গেলে দেখা যাবে তো তার জন্য মেবি এখানে আপনার প্রোডাক্ট কস্টিং বেড়ে যাইতে পারে বা এফিসিয়েন্সি হইল না। এই জন্য যারা বানায় চিপ যারা তৈরি করে এর ভিতরে সবচেয়ে মানে বিখ্যাত কারা, যেমন ধরেন এই যে সেমিকন্ডাক্টরের ভিতরে বিখ্যাত হচ্ছে বলতে গেলে নেটওয়ার্কিং এর জন্য রিয়েলটেক যে চিপ গুলো বানায় ওগুলো তো খুব বিখ্যাত। হ্যাঁ তারপরে এই যে আমরা এখন দেখলাম যে কি চ্যাট জিপিটির যে বিকল্প আসছে, ওরা কি বলছে ওরা আসলে ওই পরিমাণের মানে খুব স্টেবল ভালো জিপিইউ ওরা তৈরি করতে পারে না। তো ওদের কাছে বলছে যে আমরা তোমাদের কাছে চিপ বিক্রি করব না, তাই না? তো ওরা ওদের সক্ষমতা অনুসারে যতটুকু পারছে ততটুকু করে হ্যাঁ ওইটুকু ওরা কাজ হচ্ছে যে চালাচ্ছে। পুরাতন জিপিইউ থেকে আর কি 100% ওয়ার্ক ফ্লো বের করে আনতে পারছে, যার কারণে আর কি সাকসেস হয়েছে। তো এটা আর কি আসলে কিছু কিছু জায়গায় হচ্ছে কি মানে সবার ওই ধরনের সক্ষমতা নাই, তারপরে কি তাইলে ওদের কাছ থেকে হচ্ছে ওই পার্টসগুলোকে কিনে আসলে অ্যাসেম্বল করতে হয় আর কি। ইভেন আমি একটা কারো কাছ থেকে দেখলাম বা শুনলাম বা কোনো একটা ব্লগেই দেখলাম যে চায়নাতে গেলে আপনি ও আপনাকে কাস্টমাইজ কী করে দিবে, আইফোন বানায় দিবে। আপনি যেভাবে যেভাবে বলবেন ও আপনাকে ওইভাবে আইফোন বানায় দিবে, একদম আইফোনই বানায় দিবে আর কি। যে আমাকে এইটা দাও এইটা দাও, ওরা আপনাকে আপনার মতো করে বানায় দিবে।
তো এইটা আর কি, আমরা ব্র্যান্ড তো ক্রিয়েট হয়েছে, তো তার কিছু ডিভাইসেস থাকে, সে আবার কি করে অন্যান্য ডিভাইস ইয়ার থেকে, কোম্পানি থেকে তার যেই প্রয়োজনীয় অন্যান্য ডিভাইস আছে ওগুলো নেয় আর কি, নিয়ে অ্যাসেম্বল করে। এক্স্যাক্টলি স্যার, এই যে এসপি ল্যাপটপ, আমি এসপি ল্যাপটপের বোর্ডগুলো দেখছি, তো এখানে ম্যাক্সিমাম কম্পোনেন্টস হচ্ছে অন্যান্য কোম্পানির, ওরা জাস্ট ওইগুলো এনে সোল্ডার করে হ্যাঁ হ্যাঁ অ্যাসেম্বলি করে পাঠিয়ে দেয়, এই হচ্ছে ওদের কাজ। এইটা আর কি। হ্যাঁ, তাইলে ফ্রেম প্রসেসিং, হ্যাঁ, তো ফ্রেম প্রসেসিংয়ে আসলে কিভাবে হয়? ফ্রেম প্রসেসিং লেয়ার 2-তে কমিউনিকেশন করার জন্য আমাদের কিসের প্রয়োজন হয়? ম্যাক অ্যাড্রেসের প্রয়োজন হয়, তাই না? ম্যাক অ্যাড্রেস এখানে একটু এটা দেখাইছে আর কি, যে সে কি করবে, H1 হচ্ছে কি করবে, S3-তে একটা ডেটা মানে ফ্রেম পাঠাবে আর কি, তাইলে সে ফ্রেমটাকে গঠন করে আর কি, যে আসলে কিভাবে পাঠানো হয়। এই যে আমরা এটা দেখছি, ডেস্টিনেশন এবং সোর্সের ওই যে ডেটা, এনক্যাপসুলেটেড ডেটা, অর্থাৎ এখানে লেয়ার 3 ইনফরমেশন বা আপার লেয়ারের ইনফরমেশনগুলো থাকতেছে, আর এইখানে তার ডেস্টিনেশন, প্রথমে ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস এবং সোর্সের ম্যাক অ্যাড্রেস, এটা কাইন্ড অফ একটা সিম্বলের মতো দিয়ে দিচ্ছে আর কি, সিসিসি এরকম, তাইলে পরবর্তীতে তার কাছে এটাকে পাঠাইতেছে আর কি। ওকে, এখন এই যে ম্যাক অ্যাড্রেসটা আছে, ম্যাক অ্যাড্রেসটা তো আমরা তো জানলামই যে একটা তার কাছে ম্যাক অ্যাড্রেস থাকবে, সমস্যা নাই, কিন্তু আমরা যখন এই ফ্রেমগুলোকে ব্রডকাস্ট করতে যাই বা ইউনিকাস্ট করতে চাই, মাল্টিকাস্ট করতে চাই, তখন কিছু ম্যাক অ্যাড্রেসে, অর্থাৎ ফ্রেমটা যখন তৈরি করা হয়, যেমন ইউনিকাস্টের জন্য ইটস ওকে যে একটা ফ্রেম একটা ডেস্টিনেশনের কাছে পাঠাবে, সেটাকে আমরা বলি হচ্ছে কি ইউনিকাস্ট ম্যাক অ্যাড্রেস। সাধারণ কমিউনিকেশন যেটা হয়ে থাকে আর কি, ধরেন এখানে সোর্স হোস্ট হচ্ছে আমার H1 আর আইপি হচ্ছে 192.168.1.5, ম্যাক অ্যাড্রেস হচ্ছে 00, এটা সে পাঠাবে হচ্ছে সার্ভারের কাছে। তো এই একজনকে যখন ডেস্টাইন করে তখন হচ্ছে কি এটাকে আমরা বলি হচ্ছে কি ইউনিকাস্ট ম্যাক অ্যাড্রেস। সাধারণত আমরা এইভাবেই কমিউনিকেশন করে থাকি আর কি, যদিও এইখানে আসলে কি ফ্লোরিং আউট দিছে, ব্যাপারটা আসলে এরকম হওয়া উচিত না, ওরা একটাকে দেখাইলেই, আচ্ছা এখানে একটাই দেখাইছে আর কি, সমস্যা নেই। তাহলে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত যখন গেল, তখন আমার যে ম্যাকটা আছে এটাকে আমরা বলি হচ্ছে কি ইউনিকাস্ট ম্যাক অ্যাড্রেস। আর যখন কি ডেস্টিনেশন এখানে করে দিয়েছে একদম, যে সার্ভারের কাছে, হ্যাঁ সার্ভারের কাছে গেছে, এই যে 192.168.1.200 এটা, তাই না, লেয়ার 3। আর লেয়ার 2-তে হচ্ছে কি আছে এখানে 0007E942, কোথায় সরি, এই যে E942 AC28 তার কাছে পাঠিয়েছে। অর্থাৎ যখন কি একটা ডেস্টিনেশনকে ডেস্টাইন করে, তখন এটাকে আমরা বলি কি ইউনিকাস্ট ম্যাক অ্যাড্রেস। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি ব্রডকাস্ট, অর্থাৎ একটা ফ্রেম আমার মাল্টিপল, অর্থাৎ মাল্টিপল তো না, ওই নেটওয়ার্কের ভিতরে, অর্থাৎ লোকাল নেটওয়ার্কের ভিতরে যারা আছে সবার কাছে যখন আমরা পাঠাবো, তখন হচ্ছে কি আমার আইপিটা কিন্তু হয়ে যায় একটা ব্রডকাস্ট আইপি, এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটাও কি একটা ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেস থাকে। আইপির ক্ষেত্রে আমরা জানি যে যখন কি করি আমরা ব্রডকাস্ট তৈরি করি, হোস্ট বিট সবগুলা কি হয় 1 হয়ে যায়। আমরা যখন আইপি অ্যাড্রেস পড়বো এটা আরও ভালো করে দেখতে পারবো আর কি। তো এটার জন্য দেখেন ডেস্টিনেশন, এটা কিন্তু ব্রডকাস্ট গ্রুপের মেম্বার, তারা সবাই একটা ব্রডকাস্ট গ্রুপে আছে, অর্থাৎ বা এই লাইনে আছে, তাদের সবার কাছে পাঠাবে। তো তাদের সবাই কাছে পাঠানোর জন্য এখানে আমার আইপি অ্যাড্রেসটা দেওয়া হয়েছে কত 255 মানে সরি 255, এবং দেখেন এইখানে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা কিন্তু একটা স্পেসিফিক ম্যাক অ্যাড্রেসকে দেওয়া হয় না, অর্থাৎ এইটা হচ্ছে কি একটা ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেস। অর্থাৎ যখন সবগুলো এফ যখন হবে, তখন সোর্স যখন ডেটাটাকে পাঠাবে, তখন সবার কাছে গিয়ে এই ডাটাটা পৌঁছাবে, তখন এইটাকে আমরা বলি হচ্ছে কি ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেস, অর্থাৎ সবার কাছে পাঠাইছে, একটা সোর্স থেকে মাল্টিপল ডেস্টিনেশনের কাছে এটা চলে গেছে। বলছে যে ডিএসসিপি হচ্ছে এরকম একটা উদাহরণ আর কি। আর মাল্টিকাস্ট অ্যাড্রেসের হচ্ছে কি একটা
সবার কাছে না, যারা একটা স্পেসিফিক গ্রুপের সদস্য হবে ওই স্পেসিফিক গ্রুপকে পাঠাবে। তখন এটাকে আমরা বলি হচ্ছে কি মাল্টিকাস্ট ম্যাক অ্যাড্রেস। তো এই মাল্টিকাস্টের জন্য আইপি অ্যাড্রেসের জন্য IPv4 জন্য হচ্ছে কি আমরা আইপির স্ট্রাকচারে দেখছিলাম এটা হচ্ছে কত 224 থেকে শুরু করে 239 পর্যন্ত। এইটা হচ্ছে কি আমরা মাল্টিকাস্টের জন্য ইউজ করে থাকি। আর IPv6 জন্য হচ্ছে কি FF00। এইটা হচ্ছে কি, এগুলো হচ্ছে কি ম্যাক অ্যাড্রেস, সরি আইপি অ্যাড্রেস। এবং তাদের ম্যাক অ্যাড্রেস হচ্ছে IPv4 জন্য হচ্ছে কত এই 01005E, এবং IPv6 জন্য হচ্ছে কত ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে কত মাল্টিকাস্ট ম্যাক অ্যাড্রেস হচ্ছে 3333। এইটা দিয়ে শুরু হবে। অর্থাৎ এই সোর্স যাদেরকে পাঠাবে তারা যদি ওই মাল্টিকাস্ট গ্রুপের সদস্য হয় তাদের কাছে কি হবে এই ডেটাটা গিয়ে পৌঁছাবে। তাহলে এই ধরনের অ্যাড্রেসগুলোকে আমরা বলি হচ্ছে কি মাল্টিকাস্ট ম্যাক অ্যাড্রেস। এখন আমরা দেখব যে ম্যাক অ্যাড্রেস ভাইয়ের ক্যামেরা অন আছে। কোনটা স্যার বলছিলাম যে আশিকুল ভাই মানে ভুল করে ক্যামেরা অন করে রেখেছে। আচ্ছা একটু অফ করে দেবে প্লিজ। মাল্টিকাস্টে স্যার একটা এক্সাম্পল দেবেন প্লিজ। মাল্টিকাস্ট হচ্ছে আমরা মাল্টিকাস্টের ভিতরে সাধারণত আমরা বলি যে ওই যে বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপের ভিতরে যখন আমরা কোনো ধরনের ডেটা পাঠাই, ধরেন একটা চ্যানেল আছে, চ্যানেলের ভিতরে যারা যারা সাবস্ক্রাইব থাকে তাদের কাছে ডেটা পাঠানোর ক্ষেত্রে হচ্ছে কি আমরা মাল্টিকাস্ট ইউজ করি। এইখানে হচ্ছে যেমন ধরেন বলছি স্প্যানিং ট্রি প্রোটোকলের ক্ষেত্রে যতগুলো সাবস্ক্রাইবার থাকে সবাইকে একসাথে একটা মুভি রিলিজ হলে সবাইকে দেয়। হ্যাঁ চোরকি তো ওইটা হচ্ছে কি নেটফ্লিক্স মাল্টিকাস্ট আর কি, অর্থাৎ একটা স্পেসিফিক গ্রুপে। আর নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে বলছে যে স্পিনিং ট্রি প্রোটোকল, তারপরে হচ্ছে যে ধরেন ওএসপিএফ আছে না, তো ওএসপিএফ এর জন্য এর ইনফরমেশনগুলো পাওয়ার জন্য হচ্ছে কি তারা ওই মাল্টিকাস্ট গ্রুপের সদস্য হইলে ওই রাউটারের ওই ইন্টারফেসগুলোর কাছে হচ্ছে কি ওই ওএসপিএফ মেসেজগুলো যায় আর কি। সেই গ্রুপগুলা কি আমরা নিজেরা বানাইতে পারবো না আইপি তে গ্রুপগুলা বানায় কে এই যে ম্যাকের? এই গ্রুপগুলো হইতেছে আপনার মতো ইঞ্জিনিয়াররাই বানাইতে পারে, বাট আমি কোনোদিন ইমপ্লিমেন্ট করি না আর কি। যে ওই যে নেটওয়ার্কের ভিতরে যারা ওই TCP/IP সুইট তৈরি করেছে তারা ডেফিনেটলি ওইটাকে ওইভাবে প্রোগ্রাম করে রাখছে আর কি, যে ওএসপিএফ এর জন্য কীরকম হবে বা স্পিনিং ট্রি প্রোটোকলের জন্য কীরকম হবে। এটা আমাদেরও আমরা যদি ওই পরিমাণের জানি আর কি, তাহলে সেক্ষেত্রে আমরাও এটাকে কনফিগার করতে পারবো আর কি। স্যার তার মানে হচ্ছে আমরা যে মাল্টিকাস্ট ব্রডকাস্টে এই আইপি গুলাকে ভাগ করি বিভিন্ন টাইপে, অথবা আমরা পাই এই ভাগে, এটার উদ্দেশ্য শুধুমাত্র রাউটিং যাতে শর্ট হয় বা দ্রুত রাউটিং শর্ট হয় বা আমার ডেস্টিনেশন কাদের কাছে আমি পাঠাইতেছি, তাই না? ধরেন আমার এখানে কোনো জায়গায় হচ্ছে আমার ব্রডকাস্টের প্রয়োজন, অর্থাৎ আমার নেটওয়ার্কে যারা আছে সবাইকে, তো আমি কিন্তু ইউনিক্যাশ দিয়ে সবাইকে রিচ করতে পারবো। তাহলে 10টা পিসি থাকলে দেখা যাবে যে আমার 10 বার কী করতে হচ্ছে, তাকে মেসেজ পাঠাইতে হচ্ছে, তাই না? সোর্সকে 10 বার প্যাকেট জেনারেট করে পাঠাইতে হচ্ছে। যদি আমি ব্রডকাস্ট করে দিই একই সাথে কি হয়ে গেল, সবার কাছে চলে গেল আর কি। ধরেন আপনার এখানে একটা আপনার অফিসে অ্যানাউন্সমেন্ট দেওয়ার প্রয়োজন হইলো, ইন্ডিভিজুয়ালি আপনি বারবার একজন করে না গিয়ে সবাইকে আমি রিচ করতে পারতেছি আর কি, এরকমটা আর কি শর্টেস্ট হইলো আর কি, মানে কম সময়ের ভিতরে আমি এই কাজটা করে ফেলতে পারলাম আর কি। তারপরে আমাদের এখন এইটা একটু ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু আমরা খেয়াল করবো আর কি। হ্যাঁ, অর্থাৎ সুইচ কিভাবে আসলে কি তার ফরওয়ার্ডিং ডিসিশনটা নেয়। হ্যাঁ, সুইচ যখন কি করবে ডেটা পাঠাবে বা প্যাকেট ফ্রেম পাঠাবে, তখন আসলে সে কিভাবে ফরওয়ার্ডিং ডিসিশনগুলো নেয়, এই জিনিসগুলো আমরা দেখবো আর কি। আচ্ছা, সুইচ দুইটা ভাবে, প্রথমে সে কি করে লার্ন করে, তার এখানে একটা ম্যাক অ্যাড্রেস টেবিল আছে। ওই ম্যাক অ্যাড্রেস টেবিলের ভিতরে হচ্ছে কি সে পোর্টের থ্রুতে, অর্থাৎ কোন পোর্টের সাথে কোন ডিভাইস কানেক্টেড আছে, এই জিনিসগুলো হচ্ছে কি তার এখানে ম্যাক অ্যাড্রেস টেবিলের ভিতরে লিস্টেড থাকে। প্রাথমিক অবস্থায় তার ম্যাক অ্যাড্রেস যে টেবিলটা আছে এটা কি থাকে, এমটি থাকে। যখন কোনো একটা পোর্ট দিয়ে কোনো ধরনের প্যাকেট বা ফ্রেম আসে,
আসার পরে সে কি করে ওই পোর্ট এবং কোন ম্যাক অ্যাড্রেস এখান দিয়ে ঢুকছে, প্রবেশ করছে, ওই ইনফরমেশনগুলো হচ্ছে সে কি করে তার ম্যাক অ্যাড্রেস টেবিলের ভিতরে মানে লিখে রাখে আর কি। আর যদি ধরেন এইখানে প্রথমে এ কি করবে, এ হচ্ছে সি এর কাছে কোনো একটা ফ্রেম পাঠাবে, এ সি এর কাছে ফ্রেম পাঠাবে, দেখা গেল যে তার এখন ম্যাক অ্যাড্রেস টেবিল হচ্ছে এমটি। ম্যাক অ্যাড্রেস এমটি বলতে তার এখানে কোনো এন্ট্রি নাই যে কে কার সাথে কানেক্টেড আছে, এগুলো তার কাছে এখন নাই। তখন ধরেন এইখান থেকে ডেটাটা এ পোর্ট দিয়ে ঢুকলো, সুইচের কাছে আসলো, আসার পরে দেখলো যে তার আসলে কি ম্যাক অ্যাড্রেস টেবিল হচ্ছে এমটি, সে জানে না আসলে কার কাছে পাঠাবে। তখন সে আসলে সবাইকে অ্যানাউন্স করে দেয়, এই আমার কাছে একটা ডেটা আসছে, বি দেখো তো এটা কি তোমার কিনা, সিকে বলে যে দেখো এটা তোমার কিনা, ডি তাকে তোমার কিনা, অর্থাৎ কার সাথে মিলে তুমি দেখো। এবং সে কি করে প্রাথমিক অবস্থায় এই যে পোর্ট নাম্বার 1 দিয়ে এ থেকে ডেটা বা প্যাকেট বা ফ্রেম ঢুকলো, সে কি করে এটাকে এন্ট্রি করে রাখে। সে বলে আচ্ছা 1 নাম্বার পোর্ট দিয়ে আমার সাথে কানেক্টেড আছে হচ্ছে কে পিসিএ, ধরেন এটা জাস্ট আমরা বলেই দিলাম, ম্যাক অ্যাড্রেসটা না লিখলে হয়, ধরেন 000A। এইটা, এবং সে কি করে দেয় ব্রডকাস্ট করে দিল। তো ব্রডকাস্ট করার পরে বি দেখলো যে না এটা জানে আমার কাছে তো পাঠায় না, তাহলে সে এটাকে ডিসকার্ড করে দেয়। সিও দেখলো, ডিও দেখলো যে আমার কাছে পাঠায় না, সে ডিসকার্ড করে দেয়। সি বলছে যে আচ্ছা এটা তো আমাকে পাঠাইছে, তো সে এটাকে রিসিভ করে, এবং সে যখন কি করবে রিপ্লাই ব্যাক করে, তখন ডেস্টিনেশন হিসাবে এ কে যখন সে দিল, এ কে দেওয়ার পরে সুইচ দেখলো যে তার কাছে ডেটাটা আসছে হচ্ছে কি 3 নাম্বার পোর্ট দিয়ে সি থেকে। সে দেখে যে তার ম্যাক অ্যাড্রেস টেবিলের ভিতরে এটা আছে কিনা, যদি না থাকে তখন সে তার ইনফরমেশনটাকে এখানে অ্যাড করে যে 3 নাম্বার কানেক্টেড আছে হচ্ছে কে, 3 নাম্বারের সাথে কানেক্টেড আছে হচ্ছে 000C কানেক্টেড আছে। এবং সে দেখে আচ্ছা কাকে পাঠাইছে তো এ কে, আচ্ছা এ তো 1 নাম্বার পোর্টের সাথে কানেক্টেড আছে, তখন সে কি করে সরাসরি এই এ কে পাঠায় দেয়। তখন আর সে ফ্লোড আউট করে না। ফ্লোড আউট মানে হচ্ছে কি, যেই পোর্ট আসছে ওই পোর্ট ব্যতীত অন্য সমস্ত পোর্টের ভিতরে কি করে দেয়, এটাকে ছড়াইয়া দেয়। এতটুকু একটু বুঝতে পারলেন কিনা বলেন তো? হ্যাঁ, সুইচের এই মেকানিজমটা একটু বুঝতে পারলেন কিনা বলেন? জি স্যার, বুঝতেছি। আচ্ছা, একটু 1 মিনিট হোল্ড করেন। এই ভাই আমাদের অ্যাটেন্ডেন্স কিভাবে না, এই বিষয়ে কেউ কিছু জানেন কি?
এই আপনাদের অ্যাটেন্ডেন্স যারা যারা জয়েন করছেন সবার অ্যাটেন্ডেন্স অটোমেটিক্যালি আমার এখানে চলে আসে, ঠিক আছে? আপনি কোন আইডি দিয়ে জয়েন করছেন ওইটা দিয়ে, এই জন্যই একটা সিকোয়েন্স বলছে না, যে এই সিকোয়েন্সে লিখে লিখে রাখবেন ইউজার নেমটা, ওইটা আর কি। আচ্ছা, ওকে এখন দেখেন, ধরেন আমরা এখানে যদি একটু দেখি এটা যে আসলে কি হচ্ছে, এটা ডিলিট করে দিই আমরা। আমরা একটা সুইচ নিব, এই সুইচটাই ধরি আমরা, যেহেতু একটা সুইচ নিয়ে এখানে কাজ করলাম। এখানে কিছু পিসি নেই, তিনটা, তারা তিনটা দিচ্ছে, আমরা তিনটাই দিই। ওকে, তার দিব। আচ্ছা, সুইচ থেকে যদি পিসিতে তার দেই, কোন ধরনের তার দিব? স্ট্রেট থ্রু। স্ট্রেট। এক নাম্বার কানেক্ট করলাম হচ্ছে এটা, ধরেন আমরা পিসি 1 দিলাম, হ্যাঁ। পিসি 1, এটা হচ্ছে পিসি 2, এটা হচ্ছে পিসি 3। এটা হচ্ছে আমরা পোর্ট নাম্বার 1 ইউজ করছি না, পোর্ট 1। আর এটা ধরেন আমরা 10 নাম্বার পোর্ট ইউজ করি, ঠিক আছে? ওইখানে লিখাই আছে, সমস্যা নেই। তাহলে পোর্ট 10, পোর্ট 0। আর এইটা হচ্ছে 6 নাম্বার পোর্ট। আচ্ছা, এখন আমরা একটু সিমুলেশন মোডে চলে যাই। এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড দিলে এটা আপ হবে। রিয়েল টাইম দিলাম, সিমুলেশন। এটা ম্যাক অ্যাড্রেস টেবিলটাকে আমরা একটু এনেবল ক্লিন ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস টেবিল। তাহলে ম্যাক অ্যাড্রেস টেবিলে এখানে আপাতত কিছু নাই, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এটাতে আমরা একটু আইপি বসাবো। এগুলোতে আইপি বসানোর ক্ষেত্রে ধরেন আমরা এটা বললাম 192.168.1.10 দিলাম। এইটাতে হচ্ছে আমরা 11 দিলাম, এবং এটাতে দিলাম হচ্ছে 12 দিলাম। ওকে, এখন আমরা যদি ম্যাক অ্যাড্রেস টেবিল দেখি, ডাইনামিক্যালি সেগুলোকে কী করে ফেলছে, লার্ন করে ফেলছে। আমরা এটাকে ক্লিন করি, ক্লিন ম্যাক অ্যাড্রেস MAC address
MAC address. ক্লিয়ার ক্লিন না স্যার ক্লিয়ার হবে ক্লিয়ার ক্লিয়ার MAC address table আচ্ছা MAC address টেবিলের ভিতরে তাহলে এখন কিছু নাই এখন ধরেন আমি এইখানে এটা ছিল হচ্ছে আমার 12 তাই না এটা এখান থেকে পিং দিলাম পিং দেওয়ার পরে দেখেন এইখানে যখন আসলো এখন আসলে সে কার কাছে পাঠাবে বলেন তো এটা কোথায় যাবে এই প্যাকেটটা ভিডিওটা কার কাছে যাবে ধরেন তার ম্যাক অ্যাড্রেসের সিচুয়েশন আমরা দেখলাম এই 1 নাম্বার 6 নাম্বার কোনটা আছে এইটা অলরেডি তার কাছে আছে ঝামেলা করতেছে একটু প্লিজ কার কাছে যাবে এখন এটা আমরা তো তার কাছে পাঠাইছি বাট প্রাথমিক অবস্থায় কি তার ম্যাক অ্যাড্রেস টেবিল যেহেতু এমটি সেটা এটাকে কি করবে ফ্লোট আউট করবে অর্থাৎ সবার কাছে পাঠিয়ে দিবে আর কি এখন দেখেন এখানে পাঠাইলো এখন দেখেন তো এটার কাছে এটা কিন্তু ডিসকার্ড করছে সে তার কাছে গেল এখন দেখেন এখন ম্যাক অ্যাড্রেস টেবিলে কোনো ইনফরমেশন থাকবে কিনা বলেন তো যদি থাকে থাকার কথা কারটা থাকবে বলেন তো কারটা তারটা লার্ন করলো এই যে তার কাছ থেকে গেছে তো তারটা লার্ন করলো এখন দেখেন আমরা যদি দেই যে শো ম্যাক অ্যাড্রেস টেবিল তাইলে প্রাথমিক অবস্থায় তার কাছে গেছে হচ্ছে কি এই 1 নাম্বার পোর্ট দিয়ে এই যে এইটা তো তার ম্যাক অ্যাড্রেসটা যদি দেখি আমরা দেখব যে এটা হচ্ছে এটা আর কি যেহেতু আমরা সিমুলেশন মোডে আছি এখন আমরা দেখব না পরে দেখব সমস্যা নাই এটা ওকে পরে আবার দেখেন এখন তার কাছে গেল যখন এইখান থেকে এসছিল তখন কিন্তু কি করছে সে ফ্লোট আউট করছে দুইজনকে পাঠিয়ে দিছে আচ্ছা এখন কিন্তু সোর্স হচ্ছে সেই ডেস্টিনেশন কি তার কাছে পাঠাচ্ছে এখন সুইচ কি এই দুই পোর্ট দিয়ে ফরওয়ার্ড করবে নাকি সিঙ্গেল পোর্ট দিয়ে ফরওয়ার্ড করবে সিঙ্গেল পোর্ট যেহেতু স্যার ম্যাক অ্যাড্রেস এখন আছে তার যেহেতু ম্যাক অ্যাড্রেস জানাই আছে তাহলে কি করবে সিঙ্গেল পোর্ট দিয়ে এটাকে সে ফরওয়ার্ড করবে তার কাছে আচ্ছা এখন ম্যাক অ্যাড্রেস টেবিলে কি কি থাকবে বলেন তো কয়টা ম্যাক থাকবে ম্যাক অ্যাড্রেস থাকবে দুইটা থাকবে সেই দুইটা হচ্ছে কার একটা হচ্ছে পোর্ট নাম্বার 6 এবং পোর্ট নাম্বার 1 আচ্ছা এখন দেখেন এখন যদি আমরা কি করি সরাসরি কোনো ধরনের প্যাকেট পাঠাই ধরেন আমি এখন এইখান থেকে এখানে পিং দিলাম আবার ধরেন আমি এইখানে আমরা একটু দেখি যে আমাদের ম্যাক অ্যাড্রেস টেবিলে কি আছে আচ্ছা ওকে এখন আমি সিমুলেশন মোডে যাই যাওয়ার পরে যদি আবারও আমি পিং দেই এখানে এই যে পিংটা দিলাম এখন সে কার কাছে পাঠাবে বলেন তো এই প্যাকেটটা শুধু একটা কার কাছে পাঠাবে কয় নাম্বার পিসির কাছে পিসি 3 তে
PC3 কাছে পাঠাবে। কারণ কি PC3 এখন কোন পোর্টের সাথে সংযুক্ত আছে সে এটা জানে। যখন জানে না তখন কিন্তু সে হ্যাঁ এটা কি বুঝতে পারলেন কিনা বলেন তো? তাইলে স্যার বুঝতে পেরেছি। তাইলে আমার এই ম্যাক অ্যাড্রেস যেই মেকানিজমটা মানে যে ম্যাক অ্যাড্রেস টেবিল যেভাবে তৈরি হয় সেটা হচ্ছে কি প্রথমে সে লার্ন করে কিভাবে লার্ন করে সে দেখে যে প্রথমে মনে করেন যে তার ম্যাক অ্যাড্রেস টেবিল ছিল এমটি থাকার পরে সে দেখছে যে আচ্ছা এটা এক নাম্বার পোর্ট দিয়ে আসছে সে আসছে, কিন্তু ডেস্টিনেশন যার কাছে পাঠাইছে সেটা তার কাছে নাই। তখন সে কি করে এটাকে ফ্লোট আউট করে দেয়, তাই না? সবার কাছে পাঠায় দেয়। তোকে যাকে ডেস্টাইন করা হয়েছে, যেমন ডি মানে হচ্ছে এটাকে ডেস্টাইন করা হয়েছে, তাইলে কি বাকি সবাই কি করে এটাকে ডিসকার্ড করে দেয়, সে অ্যাকসেপ্ট করে। সে যখন রিপ্লাই ব্যাক করে তখন হচ্ছে কি একটা ইউনিকাস্টই হয়ে যায়, তাই না? কারণ একজনের কাছেই পাঠাবে, কারণ সে দেখছে ডেস্টিনেশন হচ্ছে কত 000A। সে বলে যে আচ্ছা এটা তো আমার ম্যাক অ্যাড্রেস টেবিলে আছে, সুতরাং তার কাছে পাঠাই দিব। সে দেখলো যে কার কাছ থেকে আসছে 000D। আচ্ছা এই ধরনের কোনো ম্যাক অ্যাড্রেস তো আমার কাছে নাই, আমি তাইলে আমার ম্যাক অ্যাড্রেস টেবিলের ভিতরে এটা ইনসার্ট করে নিই। তাইলে 4 নাম্বার যেটা আছে সে ইনসার্ট করে এবং একটা ইউনিকাস দিয়ে তার কাছে পাঠায় দেয়। তো এই যে লার্ন করে এবং এইভাবে সে কী করে ফরওয়ার্ড করে আর কি, লার্ন এবং ফরওয়ার্ড। তো এই জিনিসটাই এইখানে পুরোপুরি দিছে আর কি। হ্যাঁ, এই যে ডি এখানে ইনসার্ট করলো, করার পরে সে কী করলো সরাসরি এর কাছে পাঠায় দিল। এখন যদি আবার ডিকে পাঠায় তাইলে কি হবে? ইউনিকাস্ট হবে না? কারণ কি যেহেতু আমার ম্যাক অ্যাড্রেস টেবিলে ডি এর ইনফরমেশন আছে, যদি এখন কাউকে কিছু পাঠায় তাহলে সেটা কি সরাসরি সে কি করবে এই ডি এর কাছেই পাঠাবে। এটা বুঝতে পারলেন কিনা একটু বলেন তো? জি স্যার। আচ্ছা এইখানে আরেকটু ব্যাপার আছে। আচ্ছা সমস্যা নেই, আমরা এই সিনারিওগুলো দিয়ে দেখলে আরেকটু ভালো বুঝতে পারবো। আমার ফ্রেমের স্ট্রাকচারটা হচ্ছে এরকম দেওয়া আছে। ডেস্টিনেশন হচ্ছে কত দেওয়া আছে? ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস 0F হচ্ছে কোনটা? এই যে 0F। তাহলে কোন পোর্টের সাথে এটা সংযুক্ত আছে? FA9 এই পোর্টের সাথে সংযুক্ত আছে। সোর্স হচ্ছে কত 0D, অর্থাৎ এই যে FA7 থেকে পাঠাবে এখানে, ঠিক আছে? আচ্ছা তার যেই ম্যাক অ্যাড্রেস টেবিল আছে সেই টেবিলের ভিতরে ইনফরমেশন আছে, বলছে যে F3-তে সংযুক্ত আছে হচ্ছে 0B, আর F5-এ সংযুক্ত আছে হচ্ছে 0C, আর F7-এ সংযুক্ত আছে হচ্ছে 0D। ডেস্টিনেশনের ইনফরমেশন সে এখানে আছে কিনা বলেন তো? ডেস্টিনেশন পোর্টের ইনফরমেশন এখানে আছে? আচ্ছা যদি না হয় তাইলে সে যখন পাঠাবে হোয়ার উইল দ্য সুইচ ফরওয়ার্ড দ্য ফ্রেম, এই ফ্রেমটা সুইচ কোথায় পাঠাবে, কার কাছে পাঠাবে? স্যার যেগুলো জানা আছে ওগুলা বাদে বাকি সবগুলোর কাছে পাঠানোর কথা। যেগুলো জানা আছে হ্যাঁ ওগুলা বাদে, যেহেতু ওগুলোর ভিতরে ডেস্টিনেশন নেই, বাকি সবাইকে মাল্টিকাস্ট। এখন ব্যাপারটা হইতেছে কি, যখন তার কাছে আসার পরে সে কি করবে, দেখবে যে আসলে ডেস্টিনেশন হচ্ছে কি তার কাছে নাই। যদি ডেস্টিনেশন যখন সে না থাকে তখন নর্মালি সে এটাকে কি করে ফ্লোট আউট করে বলতে যেই ইনকামিং পোর্ট আছে এই পোর্ট ব্যতীত বাকি সমস্ত পোর্টগুলোতেই সে কি করে দেয়, এটাকে ফরওয়ার্ড করে দেয়। আচ্ছা তার মানে যেগুলো জানা আছে ম্যাক অ্যাড্রেস ওগুলোর কাছেও যাবে, সবগুলোর কাছেই যাবে। তাইলে এইখানে সে কি করবে F1 এর কাছে পাঠাবে। আচ্ছা আমরা একটু দেখি এটা
F1 এর কাছে পাঠাবে, F2 এর কাছে পাঠাবে, F3 এর কাছে পাঠাবে, অর্থাৎ শুধুমাত্র কি তার সোর্স বাদ থাকবে শুধু স্যার 7 স্যার ছাড়া 7, আচ্ছা এটা ছাড়া বাকি সমস্ত সবার কাছে পাঠানোর কথা। আচ্ছা, এখন বলছে হোয়াট দ্য সুইচ ফরওয়ার্ড দ্য ফ্রেম হুইচ স্টেটমেন্টস আর ট্রু, সুইচ অ্যাট দ্য সোর্স ম্যাক অ্যাড্রেস হুইচ ইজ কারেন্টলি নট ইন দ্য ম্যাক অ্যাড্রেস টেবিল। এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। কারণ কি অলরেডি সোর্সের ম্যাক অ্যাড্রেস কি আছে তার জানাই আছে, তাই না? আচ্ছা, ফ্রেম ইজ এ ব্রডকাস্ট ফ্রেম অ্যান্ড উইল বি ফরওয়ার্ডেড টু দ্য অল দ্য পোর্টস। এটা কি ব্রডকাস্ট করবে? না না। আচ্ছা, ফ্রেম ইজ এ ইউনিকাস্ট ফ্রেম অ্যান্ড উইল বি সেন্ড টু দ্য স্পেসিফিক পোর্ট অনলি। এটা কি স্পেসিফিক পোর্টে পাঠাবে? না না। ফ্রেম ইজ এ ইউনিকাস্ট ফ্রেম অ্যান্ড উইল বি ফ্লোডেড টু দ্য অল পোর্টস। এটা এটা ফ্রেমটা ইউনিকাস্ট, কারণ একজনকে সে ডেস্টাইন করছে, কিন্তু সে কি করবে এটাকে ফ্লড আউট করবে, তাই এইটা হওয়ার কথা। ফ্রেম ইজ ইউনিকাস্ট ফ্রেম বাট ইট উইল বি ড্রপড এট দ্য সুইচ, তাহলে সুইচের ভিতরে ড্রপড হবে না। আচ্ছা, তাইলে আমরা দেখি একটু। ইনকারেক্ট বলতেছে। আচ্ছা, কি বলে এটা? কোশ্চেন ওয়ান। আচ্ছা, এইটা আছে, ঠিক আছে। Question 1 ports that you selected is not, বলছে তাইলে ইউনিকাস্ট আমরা কোনটাকে সিলেক্ট করি না, আমরা সিলেক্ট করে নিয়েছি FA7। আচ্ছা, FA7 FA9। আচ্ছা, তাইলে দেখি। আচ্ছা, এই দুইটাকে যদি আমরা বাদ দিই, F3 আর হচ্ছে কি F5 F5 F7 F7 তো বাদই, F7 দিয়ে ঢুকবে আর কি। কি হইলো এটা? কোশ্চেনে আমাদের এখানে বলতেছে যে ইন কোশ্চেন 1 দ্য পোর্টস দ্যাট ইউ সিলেক্টেড ইজ ইনকারেক্ট, তাই না? মানে 2 ঠিক আছে। তাইলে এইটা 1 নম্বরে আসলে আমাদেরকে বলছে যে হোয়াট দ্য সুইচ উইল ফরওয়ার্ড দ্য ফ্রেমস। ম্যাক অ্যাড্রেস টেবিলের ভিতরে হচ্ছে আমাদের আর কিছু কিছু পোর্ট তো খালি আছে, কোনো ডিভাইস কানেক্ট নাই আর কি, তো ওগুলোতেও কি যাবে? যেগুলো খালি আছে ওগুলোতে তো পাঠানোর কথা না। তাইলে আমাদের ওইখানে হচ্ছে কি, দাঁড়ান তো একটু, খালি আছে কত? F2 খালি আছে, F4 খালি আছে, F4 খালি আছে, F8 6 খালি আছে, 8 খালি আছে, 10 6 খালি, 11 8 খালি, হ্যাঁ খালি 10 12 তারপরে 10 11 12 11 12। তাহলে F1 এ পাঠাবে, F3 তে পাঠাবে, তারপর হচ্ছে F5 এ পাঠাবে, F7 এ না, F9 এ তো অবশ্যই পাঠাবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, যেগুলো এমনিতেই এমটি, ওইখানে তো আর পাঠানোর দরকার নেই, কারণ ওইখানে তো আসলে ডেস্টিনেশন বলতে কিছুই নাই আর কি। ঠিক আছে, বুঝতে পারলাম কি? তাইলে আমরা আসলে সবগুলোকে সিলেক্ট করে দিছি। ফ্লোডেড আউট বলতে আসলে আমাদের যে কনসেপ্ট ছিল, আমরা ওই কনসেপ্ট অনুসারে সবাইকে, কিন্তু যেখানে এমটি আছে ওইখানে তো আসলে সে কি করবে না, পাঠাবে না। এটা কি বুঝতে পারলেন কিনা বলেন তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা একটু দেখি তো। এইটার ভিতরে বলছে যে এই F1 যে সুইচ আছে এটা দিয়ে হচ্ছে সোর্স, আর
এইটা ডেস্টিনেশন হচ্ছে সি যেটা আছে, সোর্স ডেস্টিনেশন। ওকে, ওসি থেকে, আচ্ছা ওকে, এ থেকে যাবে এখানে। ম্যাক অ্যাড্রেস টেবিলে কে আছে, এটা আছে, সমস্যা নেই। বি আছে, আর হচ্ছে কি ডি আছে। এইটা এখন কার কার কাছে পাঠাবে বলেন তো? এটা কি ব্রডকাস্ট হবে নাকি ইউনিকাস্ট, মানে কার কাছে পাঠাবে এটা? ব্রডকাস্টই হবে, ব্রডকাস্ট হবে F3 এর কাছে, F7 এর কাছে, F3 এর কাছে পাঠাবে, F5 এর কাছে পাঠাবে, F7 এর কাছে পাঠাবে, আর হচ্ছে কি তো F9 এর কাছে পাঠাবে। তাহলে আমরা ওগুলো ঠিক দিয়ে দেই। F3, F5, F7 আর হচ্ছে কত F9 এর কাছে। কেন পাঠাবে? কারণ হচ্ছে ডেস্টিনেশন এইখানে, তার এখানে কি ম্যাক অ্যাড্রেস টেবিলের ভিতরে নাই। আচ্ছা, তাহলে এইটা কোন ধরনের হবে? সুইচ অ্যাজ দ্য সোর্স ম্যাক অ্যাড্রেস হুইচ ইজ কারেন্টলি নট ইন দ্য ম্যাক অ্যাড্রেস টেবিল। এটা কি সত্য না মিথ্যা? এটা কি হবে, সত্য হবে না মিথ্যা হবে? এই এ যেটা আছে তার তার অ্যাড্রেস অলরেডি কি টেবিলের ভিতরে দেওয়া আছে না, ম্যাক অ্যাড্রেস টেবিলে? যদি দেওয়া থাকে তাইলে তো আর এটা কি করতে হবে না, অ্যাড করার দরকার নেই। তাইলে এটা বাদ। বলছে ফ্রেম ইজ এ ব্রডকাস্ট ফ্রেম will be forwarded to the all the ports, এটাও না। frame is the unicast frame and will be sent to the specific port, এটাও না। তাহলে frame is the unicast frame and will be floated to the all ports, যে সমস্ত যাদের সাথে কানেক্টেড আছে। তাহলে এই গতটার এটা অলমোস্ট কি সেম, তাই না? এই যে ধন্যবাদ। এটা কিরকম? এইটা হচ্ছে পাঠাচ্ছে 0F। আচ্ছা, এইটা এখন কাকে পাঠাবে বলেন তো? এইটা বলতেছে সি থেকে পাঠাচ্ছে এই ম্যাক অ্যাড্রেসকে, ওএফকে। এটাকে পাঠাচ্ছে, এটা ইউনিকাস্ট হবে। তাহলে এইটা হোয়ার উইল দ্য সুইচ ফরওয়ার্ড দ্য ফ্রেম, কোথায় পাঠাবে বলেন তো? F9, সরাসরি F9 এর ভিতরে পাঠাবে। F9 এর সাথে আছে স্যার। আর এটা কি সুইচ ইজ এট দ্য, এটা কি হবে? না, এটা হবে না, প্রথমটা হবে না। সুইচ এট দ্য সোর্স ম্যাক অ্যাড্রেস হুইচ ইজ কারেন্টলি নট ইন দ্য ম্যাক অ্যাড্রেস টেবিল। ও সে কি এই ম্যাক অ্যাড্রেস টেবিলের ভিতরে আছে? ম্যাক অ্যাড্রেস টেবিলে তো নাই সোর্স অ্যাড্রেস। তাহলে এটাকে অ্যাড করবে না, এটা অ্যাড করবে। জি। ফ্রেম ইজ এ ব্রডকাস্ট ফ্রেম এন্ড উইল বি, না এটা না। ফ্রেম ইজ ইউনিকাস্ট এন্ড উইল বি সেন্ড টু দ্য স্পেসিফিক পোর্ট, একটা স্পেসিফিক পোর্টে পাঠাবে। সেই পোর্টটা কত? F9 এ পাঠাবে। তাহলে বাকিগুলো হওয়ার কথা না, ফ্লোটেড আউট করবে না, ড্রপও করবে না, এটা আর কি। তাহলে বুঝতে পারলাম কি সুইচ তাহলে এইভাবে কাজ করে আর কি। অর্থাৎ প্রথমে সে লার্ন করবে, তারপর ফরওয়ার্ড করবে। এটা বুঝলেন কিনা বলেন তো একটু? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাইলে আর এখানে সুইচের স্পিড এবং ফরওয়ার্ডিংয়ের কিছু মেথড দিছে, এটা আমরা একটু দেখব। তো আসলে সুইচ যখন ফরওয়ার্ড করে সে কিছু সময়ের জন্য তার ফ্রেমকে স্টোর করে রাখার প্রয়োজন হতে পারে। তো এটার জন্য সিসকোর যেই সুইচগুলো আছে সেগুলো যে টেকনিকগুলো ইউজ করে বলছে, একটা হচ্ছে স্টোর অ্যান্ড ফরওয়ার্ড সুইচিং। এই মেথডের ভিতরে সে কী করে, টোটাল ফ্রেমটা আসার পরে সে সিআরসি, অর্থাৎ এখানে যাতে কোনো ধরনের এরর না থাকে ওইটাকে চেক করে, যদি এরর ফ্রি হয় তাইলেই এটাকে পাঠায়। অর্থাৎ টোটাল ফ্রেমটা আসার পরে সিআরসি পারফর্ম করে, যদি দেখে যে কোনো ধরনের এরর নাই তাহলে ফরওয়ার্ড করে দেয়। আর কাট থ্রু সুইচিংয়ের ভিতরে হচ্ছে কি একটা পোর্শন আসার পরেই, মানে টোটাল ফ্রেম আসে না এখনও পর্যন্ত তার কাছে, সে জাস্ট একটা সিগনিফিক্যান্ট পোর্শন পাওয়ার পরেই সে কী করে দেয়, এটাকে ফরওয়ার্ড করে দেয় আর কি। এটা তাইলে এই কাট থ্রুটা হচ্ছে কি মোটামুটি ফাস্ট, বাট এটা হচ্ছে কি এরর ফ্রির জন্য, মানে এররটাকে আগেই ডিটেক্ট করে নেয় আর কি। তো এই যে এরকম, এটা হচ্ছে স্টুডেন্ট ফরওয়ার্ডের ক্ষেত্রে সে আসার পরে সিআরসি পারফর্ম করলো, তারপরে হচ্ছে কি
সেম ভ্যালু পাইছে সিআরসি ভ্যালু, ফ্রেম ইজ গুড, তখন এটাকে পাঠায় দেয়। আর কাট থ্রুতে হচ্ছে কি আসছে, কোনো সিআরসি নাই, টেবিলের সাথে ম্যাচ করছে, করেই কি করে দিছে, এটাকে পাঠায় দিছে। মেমোরি বাফারিংয়ের ক্ষেত্রে দুইটা টেকনিক আছে, একটা বলছে যে পোর্ট বেসড টেকনিক, আর একটা হচ্ছে শেয়ার্ড মেমোরি। শেয়ার্ড মেমোরিটা মোটামুটি, পোর্ট বেসড মেমোরিতে হচ্ছে কি মানে সবার জন্য ডেডিকেটেড পোর্ট থাকে আর কি, যে এই ফ্রেম আসবে এই পোর্ট দিয়ে পাঠাবে। আর শেয়ার্ড হচ্ছে কি ডাইনামিক্যালি পোর্ট অ্যালোকেট করে দিবে, যে যেটা ফ্রি আছে আচ্ছা তাকেই ইউজ করতে থাকো আর কি। আমরা ওই যে গত ক্লাসের ভিতরে বলছিলাম যে ডুপ্লেক্স এবং কি স্পিড সেটিংয়ের ক্ষেত্রে, তো ফুল ডুপ্লেক্সেও একটা ডিভাইস অপারেট করতে পারে এবং হাফ ডুপ্লেক্সেও অপারেট করতে পারে, কিন্তু এই ডুপ্লেক্স ম্যাচিংটার প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে মোস্টলি ডিভাইসগুলো কী করে নিজেদের ভিতরে নেগোশিয়েট করে নিয়ে যেটা তাদের জন্য এফিশিয়েন্ট হয় ওই ডুপ্লেক্স মোডটা ইউজ করে। ধরেন এটার হচ্ছে কি ফুল ডুপ্লেক্স PC1, সে ফুল ডুপ্লেক্স এবং হাফ ডুপ্লেক্স মোড দুইটাতেই অপারেট করতে পারে। এই সুইচটাও ধরেন ফুল ডুপ্লেক্স, তাহলে তাদের জন্য বেস্ট হচ্ছে কি ফুল ডুপ্লেক্স মোডে অপারেট করা, তাহলে কোনো ধরনের কলিশন হবে না। স্পিডের ক্ষেত্রে বলছে PC1-এর হচ্ছে কি সর্বোচ্চ হচ্ছে 100 Mbps পর্যন্ত সে কী করতে পারে, ট্রান্সমিট করতে পারে বা রিসিভ করতে পারে, আর সে হচ্ছে কি 1000 Mbps পর্যন্ত পারে, কিন্তু সে তো এটাতে ক্যাপেবল না। তাহলে তারা নেগোশিয়েট করে বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু 1000 পারবে না, আমি তোমাকে 1000টি পাঠাই। সেও রিকোয়েস্ট করে যে আচ্ছা আমি তো এত বেশি পারবো না, তুমি আমাকে 100 Mbps পাঠাও আর কি। সাধারণত এই জিনিসগুলো কি তারা অটো নেগোশিয়েট করে নেয় আর কি। আচ্ছা ধরেন একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোডে অপারেট করলো, আরেকটা হাফ ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স মোডে কি সে যখন পাঠাইতে ইচ্ছা করবে তখনই পাঠাবে, কমিউনিকেশন মিডিয়াম ফ্রি আছে না কি আছে এটাতে সে দেখবে না, তার যার সাথে মানে কমিউনিকেট করতেছে সে আসলে এটা রিসিভ করতে পারবে কি না সেটাও দেখে না, সে ডেটা পাঠাইতেই থাকবে। তাইলে যদি এই ডুপ্লেক্স মিসম্যাচ হয়ে যায় তখন কি ডেটার কলিশন হইতে পারে। তারপরে অটো MDIX যেটা আছে, এই যে আমরা দেখলাম যে আমরা বলছি কি সেম টাইপের যখন আমরা ডিভাইসগুলোকে কানেক্ট করব তখন হচ্ছে কি আমরা ক্রস ওভার ইউজ করবো, আর ডিফারেন্ট টাইপের হলে স্ট্রেট থ্রো। বাট মোস্টলি হচ্ছে কি তাদেরকে এইভাবে কনফিগার করা আছে যে তারা হচ্ছে কি অটো MDIX-এর থ্রুতে হচ্ছে কি করে দেয়, মানে যে কোনো ধরনের কেবল দিয়ে আসলে কি কানেক্ট করলে তারা কি করতে পারে, ওই ডেটাকে কি করতে পারে, ট্রান্সফার করতে পারে। অটোমেটিক মিডিয়াম ডিপেন্ডেন্ট ইন্টারফেস ক্রস ওভার, অর্থাৎ এখানে তারা কি কোন পিনগুলো দিয়ে কি করতেছে ডেটা ট্রান্সমিট করবে, কোনগুলো দিয়ে রিসিভ করবে, এটা অটোমেটিক্যালি তারা নেগোশিয়েট করে ডিফাইন করে নিতে পারে। তাইলে রিয়েল লাইফে এই জন্য আমাদের আসলে কি কেবলিং করার জন্য আসলে খুব বেশি টেনশন করার দরকার নাই, বাট আমাদেরকে জানতে হবে আর কি যে সেম টাইপের মিডিয়াম যখন আমরা ইউজ করব বা সেম টাইপের ডিভাইস যখন কমিউনিকেট করবে তখন হচ্ছে স্ট্রেট থ্রো না সরি ক্রস ওভার, আর ডিফারেন্ট টাইপের হলে হচ্ছে কি স্ট্রেট থ্রোতে কমিউনিকেশন করবে আর কি। তো এই ছিল মোটামুটি আমাদের ইথারনেট সুইচিং, অর্থাৎ ইথারনেট সুইচিংয়ের যে ফ্রেম ফরওয়ার্ডিং টেকনিকগুলো আছে এই টেকনিকগুলো আর কি। এখানে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে একটা সুইচ কীভাবে লার্ন করে এবং সুইচ কীভাবে কী করে ফ্রেমটাকে ফরওয়ার্ড করে, এই জিনিসগুলো দেখতে হবে আর কি। বুঝতে পারলেন কি না বলেন, এখানে কোনো কিছু অ্যাড করার থাকলে বলেন, বা কারো কিছু জানার থাকলে জানানোর থাকলে। আর না হয় আমরা শেষ করবো। আজকে হচ্ছে আমাদের 29 তারিখ, নেক্সট ক্লাস আছে আমাদের কত তারিখে, 31 তারিখে, তো ফ্রাইডে মানে 1 তারিখে হওয়ার কথা। 1 তারিখের পরে আছে হচ্ছে 3 তারিখে। 1 তারিখে আমি নিতে চেষ্টা করব, যেহেতু আমরা ওই যে কালকেই সঞ্জীবনী ট্যুরে যাচ্ছি, ব্যাক করবো হচ্ছে 4 তারিখে। 1 তারিখ এবং 3 তারিখের ক্লাস আমি নিতে চেষ্টা করব আর কি, যদি না হয় আপনাদেরকে আগেই জানায় দেওয়া হবে। হ্যাঁ, তবে মোস্টলি চেষ্টা করব নিয়ে নেওয়ার জন্য। ঠিক আছে, তাইলে আজকে আমরা শেষ করি। কি হলো কানেকশন?
ক্লাস কি শেষ হয়ে গেল? আমি একটু নেটওয়ার্কের বাইরে চলে গেছিলাম। হ্যাঁ, ক্লাস শেষ হইলো আর কি। ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে। তাহলে 1 তারিখে যদি ক্লাস হয়, আমি আপনাদেরকে আগে 1 তারিখে ক্লাস যদি হয় তাহলে তো জানাই দিব, মানে এমনিতেই ক্লাস হবে। আর যদি না নেই সেই ক্ষেত্রে আপনাদেরকে মেসেজ দিয়ে দিব আর কি, যে হবে না। ঠিক আছে তাহলে। হ্যাঁ স্যার একটু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার এই যে ভাউচারটা আমরা পাবো, এটা কি চাইলে আমরা কথা বোঝা যাচ্ছে না।